আসসালামু আলাইকুম। আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হলো ডিএনএ। ডিএনএ এর ভৌত গঠন, রাসায়নিক গঠন, দুইটা গঠনই আমাদের জানতে হবে। দুইটা গঠন থেকেই পরীক্ষা আসবে। আমরা গত ক্লাসে আসলে অনেকগুলো জিনিস আলোচনা করছিলাম। তার মধ্যে এটা ছিল হচ্ছে নিউক্লিক অ্যাসিডের গঠন। নিউক্লিক অ্যাসিডের গঠনে আমরা দেখছিলাম আসলে তিনটা জিনিস পাওয়া যায় নিউক্লিক অ্যাসিডে। একটা নিউক্লিক অ্যাসিডের মধ্যে আমরা যদি বলা হয় তিনটা বেসিক জিনিস দিয়ে নিউক্লিক অ্যাসিড গঠিত, সেটার মধ্যে হচ্ছে একটা হলো পেন্টোজ সুগার, আরেকটা হলো নাইট্রোজেন ক্ষার, আরেকটা হলো কি, আরেকটা হলো আমরা যদি বলি তিনটা বেসিক জিনিস দিয়ে হচ্ছে নিউক্লিওটাইড গঠিত। আমরা ওটা আবার বলি, দেখেন আমরা জিনিসগুলো যদি আবার একটু দেখাই আপনাদেরকে, তাহলে প্রথম যেটা আসবে সেটা হলো নিউক্লিক অ্যাসিড। কেমন? তাহলে আপনি যদি প্রথম আসবে নিউক্লিক অ্যাসিড, আপনি যদি এই নিউক্লিক অ্যাসিড গুলাকে ভেঙে ফেলেন তাহলে আপনি পাবেন অসংখ্য নিউক্লিওটাইড। নিউক্লিক অ্যাসিডকে ভাঙলে আপনি পাবেন অসংখ্য নিউক্লিওটাইড। আর এই নিউক্লিওটাইড যেগুলো আছে, এই নিউক্লিওটাইডকে যখন আপনি ভাঙবেন, এই নিউক্লিওটাইড নিউক্লিওটাইডকে যখন আপনি ভাঙবেন তখন আপনি পাবেন তিনটা জিনিস। কি কি পাবেন? একটা নাম হলো প্যান্টোজ সুগার, আমরা যেটাকে বলি প্যান্টোজ সুগার, অথবা 5 কার্বন বিশিষ্ট শর্করা, প্যান্টোজ সুগার অথবা 5 কার্বন বিশিষ্ট শর্করা, তাহলে প্যান্টোজ সুগার, 5 কার্বন বিশিষ্ট শর্করা। 2 নম্বর হলো নাইট্রোজেন ক্ষার, নাইট্রোজেন ক্ষার। 3 নম্বর আপনি যেটা পাবেন সেটা হলো ফসফরিক অ্যাসিড অথবা ফসফেট, ফসফরিক অ্যাসিড অথবা ফসফেট। তো আমরা জানি পেন্টোজ সুগার দুই ধরনের আছে, রাইবোস এবং ডিঅক্সিরাইবোস। রাইবোস পাওয়া যায় আরএনএ তে, ডিঅক্সিরাইবোস পাওয়া যায় ডিএনএ তে। নাইট্রোজেন ক্ষার দুই ধরনের, পিউরিন, পাইরিমিডিন। আমরা জানি পিউরিন, আরেকটার নাম হলো কি, আরেকটার নাম হলো পাইরিমিডিন। তাহলে একটার নাম হলো, আমরা যদি বলি একটার নাম হলো পিউরিন, আরেকটার নাম হলো কি, পাইরিমিডিন। এগুলো আমরা জানি। পিউরিন আবার দুই দিনই, একটা হলো অ্যাডেনিন আরেকটা হলো গুয়ানিন। পাইরিমিডিন হলো তিনটা, ঠিক আছে, সাইটোসিন, থায়ামিন অথবা ইউরাসিল। থায়ামিন পাওয়া যায় ডিএনএ তে আর ইউরাসিল পাওয়া যায় আরএনএ তে। এগুলো আমরা বলছি। তাহলে এতটুকু পর্যন্ত হচ্ছে আমরা গত ক্লাসে বলছি নিউক্লিওটাইড, আর নিউক্লিওটাইড কি দ্বারা গঠিত সেটা। তাহলে নিউক্লিক অ্যাসিড হলো নিউক্লিওটাইডের পলিমার। আমরা যদি নিউক্লিক অ্যাসিডকে বলি তাহলে কি বলবো? এটা হলো নিউক্লিওটাইডের পলিমার। নিউক্লিওটাইডের কি বলা হবে? নিউক্লিওটাইডের পলিমার। তাহলে নিউক্লিক অ্যাসিড হলো নিউক্লিওটাইডের পলিমার। আমরা যদি বলি এটা কিন্তু আমরা চাইলে কি করতে পারবো? বলতে পারবো। ঠিক আছে? তাহলে নিউক্লিক অ্যাসিডের মনোমার কি? নিউক্লিওটাইড। নিউক্লিক অ্যাসিডের মনোমার হলো নিউক্লিওটাইড। তাহলে মনোমার কি? মনোমার হলো নিউক্লিওটাইড। তার মানে অসংখ্য নিউক্লিওটাইড দিয়ে কি হবে? নিউক্লিক অ্যাসিড গঠিত হবে। আবার এই নিউক্লিক অ্যাসিড গুলো গঠনের সময় নিউক্লিওটাইড কোন ধরনের বন্ধন দ্বারা আবদ্ধ হয়? দেখেন আমরা যদি দেখাই, এটা একটা নিউক্লিওটাইড, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার, 3 নাম্বার কার্বন, এটা হলো দেখেন এটা হলো 3 নাম্বার কার্বন। আচ্ছা আমরা একটু জায়গায় ভিন্ন জায়গায় আঁকি, এখানে আঁকলাম। দেখেন এটা হলো 1 নাম্বার কার্বন, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4, এরপরে এটা হলো 5 নাম্বার কার্বন। 1 এবং 4-এর মধ্যে অক্সিজেন যেহেতু তৈরি হয়, 1 নাম্বার কার্বনে নাইট্রোজেন কার্ড থাকে, অ্যাডেনিন দিলাম, 5 নাম্বার কার্বনে ফসফেট থাকে। ঠিক আছে? এখন কি হবে, এই নিউক্লিওটাইডের সাথে যদি আরেকটা নিউক্লিওটাইড যুক্ত করে, তাহলে দেখে আমি যদি আপনাকে বলি, তাহলে এই নিউক্লিওটাইডের সাথে যদি আরেকটা নিউক্লিওটাইড যুক্ত করে, তাহলে দেখেন, তাহলে এই নিউক্লিওটাইডের এখানে ওএইচ আছে,
তাহলে এখন যদি আপনি আরেকটা নিউক্লিওটাইড দেখেন, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 1 এবং 4 এর মধ্যে অক্সিজেন সেতু, তাহলে এই জায়গায় 5 নাম্বার কার্বনের ফসফেট। তাহলে এই ফসফেট এবং অক্সিজেনের মধ্যে এই যে এই জায়গায় যদি একটা নিউক্লিওটাইডের বন্ধন তৈরি করেন, তখন এটার নাম হয়ে যাবে ডাই নিউক্লিওটাইড। ডাই নিউক্লিওটাইড কেন? ডাই মানে কেন? দুইটা, ডাই নিউক্লিওটাইড। এরকম যখন অসংখ্য নিউক্লিওটাইড যুক্ত করবেন তখন হবে পলি নিউক্লিওটাইড। তাহলে দেখেন এই নিউক্লিওটাইড গুলো পরস্পর যে বন্ধন দ্বারা যুক্ত হচ্ছে, এই যে এখানে যে বন্ধনটা আছে, এটার নাম কি? এটার নাম হলো ফসফোডাইএস্টার বন্ধন। ফসফোডাইএস্টার বন্ধন। তাহলে এটা আমরা গত ক্লাসে পড়ছি। এখন আমরা যদি আজকে দেখি, আমরা আজকে দেখবো ডিএনএ এর গঠন। ডিএনএ কেমনে গঠিত হয় সেটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। দেখি আমার পিরিয়ডিনা গুলো আমরা যেটা বলছি সেটা, ঠিক আছে? তাহলে এগুলো আমরা গত ক্লাসে পড়াইছি। তা আমরা আজকে ডিএনএ এর গঠনটা আমাদের আজকে আলোচনা করব। ডিএনএ এর গঠনটা হচ্ছে আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু। তো আমরা যদি দেখি আসলে ডিএনএ এই জিনিসটা যদি আমরা দেখি, আসলে ডিএনএ দেখেন, এই হলো ডিএনএ। ডিএনএ এর মিনিং যদি দেখেন, ডিএনএ মানে হলো ডিঅক্সি। তাহলে ডিএনএ ডিঅক্সি দিয়ে অ্যাকচুয়ালি আসলে কি বোঝানো হয়? ডিএনএ ডিঅক্সি, এই যে রাইবো, ডিঅক্সি রাইবো, এই ডিঅক্সি রাইবো দিয়ে কি বোঝানো হয়? আসলে এটা দিয়ে বোঝানো হয় ডিঅক্সি রাইবোস। ডিঅক্সি রাইবোস তার মানে ডিএনএ তে প্যান্টোজ সুগার যেটা আমরা বলি, ডিএনএ তে প্যান্টোজ সুগার অথবা শর্করা আমরা যেটা বলি সেটা হলো কি? ডিঅক্সি রাইবোস। 2 নাম্বার পয়েন্ট, এখানে কি লেখা আছে? নিউক্লিক। নিউক্লিক মানে এটা কোথায় পাওয়া যায়? এটা নিউক্লিয়াসের ভিতর পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? নিউক্লিয়াসের ভিতরে। 3 নাম্বার, এখানে কি পয়েন্ট লেখা আছে? অ্যাসিড। তার মানে এখানে কি পাওয়া যায়? ফসফরিক অ্যাসিড পাওয়া যায়। ফসফরিক অ্যাসিড পাওয়া যায়, ঠিক আছে? তাহলে H3PO4, অ্যাকচুয়ালি ফসফরিক অ্যাসিড তো না, এটা হচ্ছে ফসফেটটা পাওয়া যায়। কেমন? ফসফেটটা পাওয়া যায়। তাহলে আমরা যদি বলি, দেখেন নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত যে নিউক্লিক অ্যাসিডে প্যান্টোজ সুগার এবং কি পাওয়া যাবে, এবং অন্যতম বেস হিসাবে আমরা যদি বলি থায়ামিন পাওয়া যাবে, সেটাই হলো ডিএনএ। মানে এটা একটা ছোটখাটো সংজ্ঞা আর কি, আপনি যদি বলেন। তাহলে ডিএনএ কোথায় পাওয়া যাবে? নিউক্লিয়াসের ভিতর পাওয়া যাবে। ডিএনএ তে কি পাওয়া যায়? ডিঅক্সিরাইবোজ সুগার আছে, ঠিক আছে? ডিঅক্সিরাইবোজ শর্করা আছে। ডিঅক্সিরাইবোজ মানে কি আমরা বলছিলাম, মনে আছে? 2 নাম্বার কার্বনে কি থাকে না? অক্সিজেন থাকে না। তাহলে আমরা যদি ডিঅক্সিরাইবোজটা আপনাদেরকে এখানে এঁকে দেখাই, তাহলে খেয়াল করেন। তাহলে এই যে সিএইচও, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হলো 2 নাম্বার, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার, এ হলো 5 নাম্বার কার্বন। তাহলে খেয়াল করেন, এই হলো 5 নাম্বার কার্বন। তাহলে এখানে 4 নাম্বার কার্বন ওএইচ ডানে, তাহলে আমরা বলবো ডি। 3 নাম্বার কার্বন ওএইচ। এখন এই 2 নাম্বার কার্বনে যেখানে OH থাকার কথা সেখানে কি আছে? 2 নাম্বার কার্বনে এখানে OH থাকার কথা, এখানে কি আছে? H। তাহলে যদি 2 নাম্বার কার্বনে OH না থেকে H থাকে, তখন তাকে আমরা কি বলবো? 2-ডিঅক্সিরাইবোজ। তাহলে এই ডিঅক্সিরাইবোজকে যখন আপনি চক্রাকারে দেখাবেন, খেয়াল করেন, ডিঅক্সিরাইবোজকে যখন আপনি চক্রাকারে দেখাবেন তখন এইভাবে দেখাবেন। দেখ, ডিঅক্সিরাইবোজকে আপনি যখন চক্রাকারে দেখাবেন তখন হচ্ছে এটা এভাবে দেখাবেন। তাহলে এটা হলো 1 নাম্বার কার্বন, এই যে এটা হলো 2 নাম্বার কার্বন, এটা হলো 3, এটা হলো 4, 1 এবং 4 এর মধ্যে অক্সিজেন সেতু, এটা হলো 5 নাম্বার কার্বন, ঠিক আছে? আর এখানে যখন আপনি নাইট্রোজেন ক্ষার হিসাবে অ্যাডেনিন অথবা গুয়ানিন অথবা থায়ামিন অথবা সাইটোসিন দিবেন, যেটাই দেন না কেন, তখন এটার নাম হয়ে যাবে নিউক্লিওসাইড। কি নাম হবে? নিউক্লিওসাইড। কেন? কারণ এখানে কি আছে? নাইট্রোজেন ক্ষার এবং প্যান্টোজ সুগার। তাহলে এই দুইটা যখন থাকে তখন তার নাম কি? নিউক্লিওসাইড। আর
এই দুইটার সাথে যখন ফসফেট যুক্ত হয় তখন তাকে আমরা কি বলবো? একইভাবে আমরা চাইলে আঁকতে পারবো এখানে, এই যে একইভাবে আমরা মনে করেন আঁকলাম। তাহলে এখানে যখন আমি ফসফেট যুক্ত করে দেব তখন তার নাম কি হয়ে যাবে? এটার নাম কি? এটার নাম হলো নিউক্লিওটাইড। এই যেটা, এটা হলো নিউক্লিওটাইড। দেখেন, এটা হলো নিউক্লিওটাইড, এটা হলো কি নাইট্রোজেন ক্ষার, ঠিক আছে? এটা কি? এটা হলো সুগার, পেন্টোজ সুগার। তাহলে এখানে 2 নাম্বার কার্বন ওএইচ নাই, দেখেন 2 নাম্বার কার্বন ওএইচ নাই, ঠিক আছে? আর এটা হলো ফসফেট গ্রুপ। তাহলে এটা হলো ফসফেট গ্রুপ। তাহলে এই তিনটা মিলে কি হলো? এই তিনটা মিলে যে জিনিসটা হয় সেটার নাম হলো নিউক্লিওটাইড, ঠিক আছে? তাহলে আমাদের এখানে নিউক্লিওটাইড আবার আসলো কোত্থেকে? নিউক্লিওটাইড আসছে কারণ ডিএনএটা হচ্ছে আসলে, আমরা যদি বলি পলিমার। দেখেন, ডিএনএটা আসলে কি? ডিএনএটা আসলে পলিমার। তার মানে এরকম অনেকগুলো ছোট ছোট অনেকগুলো ছোট ছোট জিনিস মিলে ডিএনএ গঠিত হবে, অনেকগুলো ছোট ছোট জিনিস মিলে কি হবে? ডিএনএ গঠিত হবে। তাহলে এই প্রতিটা ছোট ছোট জিনিসকে বলা হবে কি? মনোমার। আর এই ডিএনএ এর এই মনোমারকে আমরা কি বলি? এই ডিএনএ এর এই মনোমারকে আমরা বলি নিউক্লিওটাইড। ডিএনএ এর মনোমারকে আমরা কি বলি? নিউক্লিওটাইড। তাহলে ডিএনএ হলো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি দিয়ে বোঝানো হয় এখানে ডিঅক্সি রাইবোজ পেন্টোজ সুগার থাকে। নিউক্লিক দিয়ে বোঝানো হয় নিউক্লিয়াসের ভিতরে থাকে অ্যাসিড, মানে হলো ফসফরিক অ্যাসিড বা ফসফেট থাকে। আর ডিএনএ হলো একটা পলিমার। এটাকে যখন আপনি পানির সহায়তা ভাঙবেন অথবা নিউক্লিয়েজ এনজাইম দিয়ে ভাঙবেন, নিউক্লিয়েজ এনজাইম হতে পারে অথবা পানির সহায়তা ভাঙতে পারেন, ভাঙলে এটা কি হবে? মনোমার পাওয়া যাবে। তাহলে এই ছোট একটা একক, এই ছোট একটা একককে আমরা বলবো কি? দেখেন, এই ছোট একটা একককে আমরা বলবো হচ্ছে ডিএনএ এর মনোমার। তাহলে ডিএনএ এর মনোমারকে আমরা কি বলবো? নিউক্লিওটাইড। ডিএনএ মনোমারকে কি বলা হয়? নিউক্লিওটাইড। তাহলে আমরা দেখি কি বলছে এখানে। আরেকটা নিউক্লিওটাইড কি কি দ্বারা গঠিত, কি কি জিনিস দ্বারা গঠিত দেখেন তো। একটা নিউক্লিওটাইড এভাবে নাইট্রোজেন ক্ষার, পেন্টোজ সুগার, এরপরে কি পাওয়া যাবে? ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপ। তাহলে একটা নিউক্লিওটাইডে এই তিনটা জিনিস দ্বারা গঠিত। তাহলে আমরা যদি বলি দেখেন, তাহলে কি কি বলবো আমরা? তাহলে খেয়াল করেন, তাহলে বলছে হচ্ছে কি, প্রথমে ডিএনএ একটা কি? পলিমার। আর সব পলিমার মতো ডিএনএ কি আছে? মনোমারিক ইউনিট আছে, সেই ইউনিটগুলোর নাম কি? নিউক্লিওটাইড। তাহলে ডিএনএ এর মনোমারিক ইউনিটের নাম কি? নিউক্লিওটাইড। এখন এই নিউক্লিওটাইড কিভাবে যুক্ত হয়? নাইট্রোজেন ক্ষার, সুগার, ফসফেট গ্রুপ। এর মধ্যে থেকে যদি আমরা ফসফেটটা বাদ দিয়ে দিই তাহলে কি পাবো? নিউক্লিওসাইড। এই যে একটার নাম হলো নাইট্রোজেন ক্ষার, একটার নাম হলো সুগার, এই দুটা দিয়ে আমরা কি পাবো? নিউক্লিওসাইড। আর এর মধ্যে যদি আমরা ফসফেট গ্রুপ যুক্ত করি তখন তাকে কি বলবো? নিউক্লিওটাইড। এই কথাটাই বলছে। তাহলে দেখেন এখানে লেখা আছে ডিঅক্সিরাইবোজ সুগার, ঠিক আছে, তারপর নাইট্রোজেন ক্ষার, এরপর হলো ফসফরিক অ্যাসিড, এই তিনটা মিলেই কি গঠিত? নিউক্লিওটাইড গঠিত। আর অসংখ্য নিউক্লিওটাইড মিলে কে গঠিত? ডিএনএ গঠিত। আর নিউক্লিওটাইড গুলো কিভাবে পরস্পরের সাথে যুক্ত থাকে? ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে কি করে? যুক্ত থাকে। তাহলে আমরা যদি একটু দেখি, দেখেন, তাহলে আমরা যদি বলি এই যে এখানে একটা নিউক্লিওটাইড দেখেন, এই যে এটা হলো নাইট্রোজেন ক্ষার, এটা হলো সুগার, আর এটা হলো ফসফেট। তাই তিনটা মিলে একটা নিউক্লিওটাইড। এখান থেকে যখন আপনি ফসফেটটা বাদ দিয়ে দিবেন তখন তার নাম কি হয়ে যাবে? নিউক্লিওসাইড। এখন আসেন, আমরা যদি বলি, খেয়াল করেন, এই যে এই এখন কি হবে? এখন হচ্ছে, দেখেন, এটা হচ্ছে একটা, এই যে এই জায়গায় এটা হচ্ছে একটা, এতটুক পর্যন্ত একটা হলো কি, এতটুকু পর্যন্ত একটা হলো নিউক্লিওটাইড। এখানে এই যে এটা হলো আরেকটা নিউক্লিওটাইড, এই যে এটা হলো আরেকটা নিউক্লিওটাইড, এরপরে এটা হলো আরেকটা নিউক্লিওটাইড, দেখেন এটা আরেকটা নিউক্লিওটাইড, এরপরে এটা আরেকটা নিউক্লিওটাইড। তাহলে এগুলা প্রতিটা নিউক্লিওটাইড পরস্পরের মধ্যে যুক্ত হয়েছে কিসের মাধ্যমে? এই যে এই বন্ধনটার মাধ্যমে। প্রতিটা নিউক্লিওটাইড পরস্পরে যুক্ত হয়েছে এখানে এই বন্ধনটার মাধ্যমে, এই বন্ধনটার মাধ্যমে, এই বন্ধনটার মাধ্যমে। তাহলে এই বন্ধনটার নাম কি? ফসফোডাইএস্টার বন্ধন। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিউক্লিওটাইড গুলো তৈরি হয় কিসের মাধ্যমে? পরস্পর যুক্ত হয় কিসের মাধ্যমে? ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে।
এবার আসেন আমরা যদি বলি, তাহলে দেখেন ডিএনএ অণুর রাসায়নিক গঠন যখন বলবেন তখন এই তিনটা লিখলেই হবে। ডিএনএ অণুর রাসায়নিক গঠনে কি পাওয়া যাবে, তাহলে আপনারা বলবেন ডিএনএ একটা পলিমার, এর মনোমারের একক হলো নিউক্লিওটাইড, আর একটা নিউক্লিওটাইড তিনটা জিনিস দ্বারা গঠিত: ডিঅক্সিরাইবোজ সুগার, নাইট্রোজেন গঠিত ক্ষার, ফসফরিক অ্যাসিড। কেমন? নাইট্রোজেন গঠিত ক্ষারের মধ্যে আমরা কি পাবো? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। ঠিক আছে, এই অ্যাডেনিন পাবো, গুয়ানিন পাবো, সাইটোসিন পাবো, থায়ামিন পাবো, কি পাবো না? ইউরাসিল পাবো না। ইউরাসিল কোথায় পাবো? আরএনএ তে পাবো। কেমন? ইউরাসিল আমরা কোথায় পাবো? আরএনএ তে। তাহলে ইউরাসিল আমরা পাবো না। থায়ামিন আমরা কোথায় পাবো? ডিএনএ তে পাবো। তাহলে আমরা কি পাবো এখানে? থায়ামিন পাবো। ঠিক আছে, তাহলে আমরা এটা বললাম। এবার আসেন আমাদের পরবর্তী পয়েন্ট। এখানে কিছু আসলে টপিক লেখা আছে যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ডিএনএ হলো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিডের একটা অ্যাক্রোনিম, মানে অনেক বড় নামের একটা ছোট নাম হলো ডিএনএ। ঠিক আছে, ডিএনএ হলো একটা দীর্ঘ পলিমার, এটার মনোমার একক হলো কি? নিউক্লিওটাইড। আর এই নিউক্লিওটাইডে কি আছে? 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, এরপর নাইট্রোজেন ক্ষার হিসাবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন নামক 4 ধরনের কি আছে? নাইট্রোজেনাস ক্ষার আছে, এবং ফসফরিক অ্যাসিড থাকে। আর নিউক্লিওটাইড গুলো ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে কি হয়? যুক্ত হয়। যুক্ত হয়ে পলিনিউক্লিওটাইড শৃঙ্খল গঠন করে, যেটা আসলে ডিএনএ। পলিনিউক্লিওটাইড শৃঙ্খল মানে কি? ডিএনএ। তাহলে নিউক্লিওটাইড গুলো কোন বন্ধন দিয়ে যুক্ত হয়? ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। এরপরে যদি আমরা বলি, দেখি, দেখেন, এই হচ্ছে আমাদের পরবর্তী স্লাইড যদি আসে আপনাদের জন্য। দেখেন, এই যে এখানে যদি আমরা বলি, ডিএনএ হলো বংশগতির ধারক এবং বাহক, আর বংশগতির আণবিক ভিত্তি হলো ডিএনএ। এটা আমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মলিকুলার কোর অফ লাইফ হচ্ছে ডিএনএ, মলিকুলার কোর। ঠিক আছে, আণবিক ভিত্তি হচ্ছে ডিএনএ। আর বংশগতির ধারক এবং বাহক ক্রোমোজোমও বলা হয়, ডিএনএও বলা হয়। তাহলে ক্রোমোজোমের মূল উপাদানই হলো ডিএনএ। দেখেন, ক্রোমোজোমের মূল উপাদানই হলো কি? ডিএনএ। আমরা বলছিলাম ক্রোমোজোমের মধ্যে 45% হলো ডিএনএ। ক্রোমোজোমের মধ্যে 45%ই হলো কি? ডিএনএ। আর ক্রোমোজোম যা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, সকল বৈশিষ্ট্য কার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়? ডিএনএ মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, তাহলে ক্রোমোজোমের মূল উপাদান হলো ডিএনএ, অথবা ক্রোমোজোমের স্থায়ী উপাদান হলো ডিএনএ। এখন আসেন আমরা ডিএনএ নিউক্লিয়াস ছাড়া আর কোন জায়গায় পাবো। দেখেন, ডিএনএ নিউক্লিয়াস ছাড়া আরো দুইটা জায়গায় পাওয়া যায়, সেটার নাম হলো আমাদের প্রকৃত কোষ। যদি আমরা বলি আদি কোষে তো ডিএনএ থাকে, এটা হলো বৃত্তাকার ডিএনএ। আর প্রকৃত কোষে দুই জায়গায় ডিএনএ পাওয়া যায়। একটার নাম হলো, দেখেন, একটার নাম হলো মাইটোকন্ড্রিয়া, এটাকে বলা হয় পাওয়ার হাউস। আর এটার নাম হলো ক্লোরোপ্লাস্ট, এটাকে বলা হয় হচ্ছে কি? রান্নাঘর। ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট হচ্ছে কোষের রান্নাঘর, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস। তাহলে এই দুইটা অঙ্গাণুতে নিজস্ব কি পাওয়া যায়? নিজস্ব ডিএনএ পাওয়া যায়। ঠিক আছে, এটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ। নিজস্ব ডিএনএ পাওয়া যায় কোন দুইটা অঙ্গাণুতে? একটার নাম হলো মাইটোকন্ড্রিয়া, আর এটার নাম হলো ক্লোরোপ্লাস্ট। এদের নিজস্ব ডিএনএ থাকে। এই যে এই ডিএনএ গুলো হলো বৃত্তাকার। এই ডিএনএ হলো বৃত্তাকার, মানে এইভাবে থাকে, সজ্জিত থাকে। এই যে এইভাবে বৃত্তাকারে সজ্জিত থাকে। এগুলো কি না এইরকম পেঁচানো না, এইরকম পেঁচানো না, এগুলো বৃত্তাকার ডিএনএ। তাহলে এটা আমরা মনে রাখবো। আবার কিছু কিছু ভাইরাসও ডিএনএ থাকে। আমরা জানি ভাইরাস 2 প্রকার। ভাইরাস হচ্ছে 2 প্রকার। কিছু ভাইরাসকে আমরা বলি ডিএনএ ভাইরাস। দেখেন, কিছু ভাইরাস হলো ডিএনএ ভাইরাস, আর কিছু ভাইরাস হলো আরএনএ ভাইরাস। তাহলে ডিএনএ ভাইরাস উদাহরণ হলো টি2 ভাইরাস, আরএনএ ভাইরাস উদাহরণ হলো টিএমবি ভাইরাস। ঠিক আছে, টোবাকো মোজাইক ভাইরাস, টিটো ভাইরাস। টিটো ভাইরাস আমরা সবাই চিনি। তাহলে যে ভাইরাসের জেনেটিক বস্তু হিসাবে ডিএনএ থাকে তাকে বলা হবে ডিএনএ ভাইরাস। যে ভাইরাসের জেনেটিক বস্তু হিসাবে আরএনএ থাকে তাকে বলা হবে কি? আরএনএ ভাইরাস। তাহলে কিছু কিছু ভাইরাসের জেনেটিক বস্তু হিসেবে কে থাকে? ডিএনএ থাকে। তাহলে আমরা কিছু কিছু ডিএনএ ভাইরাস পেয়ে থাকবো। তারপরে দেখেন, আমরা যদি বলি পরবর্তীতে একটা কোষ, এই যে মনে করেন এই হলো একটা কোষ, এই একটা কোষে কত ডিএনএ থাকে, কতটুক ডিএনএ থাকে, এটা আমাদের দেখতে হবে। একটা কোষে মাত্র 5 থেকে 6 পিকোগ্রাম ডিএনএ থাকে। 5 থেকে 6 পিকোগ্রাম, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 5 থেকে 6 পিকোগ্রাম ডিএনএ থাকে। আর পুরো মানুষের দেহে 100 গ্রাম মতো ডিএনএ থাকে। পুরো মানুষের দেহে কত গ্রাম ডিএনএ থাকে? 100 গ্রাম। ঠিক আছে, আর একটা মানুষের, সুস্থ সবল মানুষের প্রায় 10⁻13 ট্রিলিয়ন কোষ থাকে। 10⁻13 ট্রিলিয়ন কোষ থাকে। ঠিক আছে, একজন সুস্থ মানুষের মধ্যে প্রায় 10⁻13 ট্রিলিয়ন কি থাকে? কোষ থাকে।
তাহলে এই কোষগুলোর মধ্যে আমরা যত ডিএনএ আছে সবগুলো ডিএনএ যখন মিলাবো তখন কত হবে? 100 গ্রাম মতো হবে। তাহলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের ডিএনএ তে কত থাকে? 100 গ্রাম ডিএনএ থাকে। আর একজন মানুষের ডিপ্লয়েড কোষে 5 থেকে 6 পিকোগ্রাম ডিএনএ থাকে। তো এখানে একটা পয়েন্ট চলে আসছে আসলে, এই জন্য আমাদেরকে জানতে হবে পিকোগ্রাম সমান কত। এই যে পিকোগ্রাম, কেমন? পিকোগ্রাম সমান চাইলে আমরা যদি বলবো tan−12। দেখেন পিকোগ্রাম সমান tan−12। পিকোগ্রাম সমান আমরা যদি বলি tan−12, তাহলে পিকোগ্রাম সমান tan−12 গ্রাম। তাহলে পিকোগ্রাম সমান হলো tan−12 গ্রাম। আর ন্যানোগ্রাম সমান কত? ন্যানোগ্রাম সমান কত? tan−9 গ্রাম। এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এই যে এরকম একটা জিনিস আছে, এটাকে বলা হয় অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম বলা হয়। অ্যাংস্ট্রম সমান হচ্ছে আসলে tan−10 মিটার। অ্যাংস্ট্রম সমান হচ্ছে tan−10 মিটার। অথবা আমরা যদি বলি, খেয়াল করবেন, অ্যাংস্ট্রম সমান হলো tan−10 মিটার। অথবা আমরা যদি বলি, দেখেন, এই 1 ন্যানোমিটার সমান 10 অ্যাংস্ট্রম, এটাও বলা যায়। 1 ন্যানোমিটার সমান 10 অ্যাংস্ট্রম, এটাও বলা যায়। কেন? আমি আপনাকে একটু বুঝাই বলি, খেয়াল করেন। তাহলে এখানে আপনি যদি খেয়াল করেন, এখানে যদি আপনি দেখেন, তাহলে এখানে কি লিখবেন? তাহলে দেখেন অ্যাংস্ট্রম সমান কত? tan−10 মিটার আসতেছে। তাহলে tan−10 মিটারটাকে আপনি এভাবে লিখেন, তাহলে এভাবে লিখলেন, তাহলে tan−1 এই জায়গায় কি আসবে? এই জায়গায় আসবে 1 ন্যানোমিটার। তাহলে এটাকে যদি এই পাশে নিয়ে যান তখন 1 ন্যানোমিটার সমান কত আসবে? 1 ন্যানোমিটার সমান 10 অ্যাংস্ট্রম আসবে। তাহলে এই জিনিসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা আমাদের ডিএনএ তে কাজে আসবে। 1 ন্যানোমিটার সমান কত? 10 অ্যাংস্ট্রম। আর আমরা যদি বলি ন্যানোমিটার সমান কত? tan−9 মিটার। তাহলে 1 পিকোগ্রাম সমান কত? tan−12 গ্রাম। এটা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর এটা পরীক্ষায় আসবে, এই যে একটা ডিপ্লয়েড কোষে মানুষের ডিএনএ তে, একটা ডিপ্লয়েড কোষের মানে মানুষের কোষে কত গ্রাম ডিএনএ থাকে? কি বলা হয়েছে? 5 থেকে 6 পিকোগ্রাম। আর প্রাপ্তবয়স্ক মানুষের কত? শুধু গ্রাম, 100 গ্রাম। তাহলে এটা মনে রাখতে হবে, এটা কিন্তু পিকোগ্রাম না, এটা হলো 100 গ্রাম। আচ্ছা, এরপরে যদি আমরা বলি, একটা আমাদের এখানে একটা জিনিস আছে, সেটাকে বলা হয় চারগাপস রুল। এটা বিজ্ঞানী চারগাপস আবিষ্কার করছে, এটাই হলো চারগাপস রুল। আচ্ছা, আপনাকে এখন আপনি যখন যাবেন, কলেজে যাবেন, তখন আপনাকে কলেজের টিচার কোয়েশ্চেন করবে। দেখেন, মনে করো, দেখেন বলবে, মনে করেন হচ্ছে সোহেলের ডিএনএ তে অ্যাডেনিন আছে 500টি। অ্যাডেনিন আছে কত? অ্যাডেনিন আছে 500টি। ঠিক আছে? এখন পরবর্তী কোয়েশ্চেন হলো থায়ামিন কয়টি? কথা বুঝছেন? পরবর্তী কোয়েশ্চেন হলো থায়ামিন কয়টি? অথবা বলবে আপনাকে, আপনার মনে করেন যে আপনার ডিএনএ তে অ্যাডেনিন আছে 50 লক্ষ, থায়ামিন কয় লক্ষ? ঠিক আছে, এরকম কোয়েশ্চেন করবে। আসলে এটা আমাদের বিজ্ঞানী চার্গাফস বলে একজন বিজ্ঞানী আবিষ্কার করে গেছে, সে ডিএনএ তে নাইট্রোজেন ক্ষারগুলো জোড়ায় জোড়ায় থাকে। ডিএনএ তে নাইট্রোজেন ক্ষারগুলো কি থাকে? জোড়ায় জোড়ায় থাকে। কিরকম? যদি অ্যাডেনিন থাকে 500টা, থায়ামিনে থাকবে 500টা। যদি গুয়ানিন থাকে 500টা, সাইটোসিনে থাকবে কয়টা? 500টা। তার মানে আমরা যদি যেটা বলতে পারবো আপনাকে, সেটা হলো ডিএনএ তে নাইট্রোজেন ক্ষারগুলোর সংখ্যা সমান। তাহলে ডিএনএ তে অ্যাডেনিন যতটা থাকবে ঠিক ততটা থায়ামিন থাকবে। ডিএনএ তে যতটা সাইটোসিন থাকবে ঠিক ততটা কি থাকবে? গুয়ানিন থাকবে। ঠিক আছে? তাহলে অ্যাডেনিন এবং থায়ামিনের পরিমাণ ডিএনএ তে সমান, সাইটোসিন এবং গুয়ানিনের পরিমাণ ডিএনএ তে সমান। কেউ যদি বলে যে ডিএনএ এর একটা পেজে 5টি কি থাকে? 5টি সাইটোসিন থাকে, তাহলে ঠিক একইভাবে একটা পেজে কয়টা গুয়ানিন থাকবে? 5টি গুয়ানিন থাকবে। যদি কেউ বলে যে ডিএনএ এর একটা পেজে হচ্ছে 5টি অ্যাডেনিন থাকে, তাহলে একইভাবে কি বলতে হবে আপনাকে? কয়টি কয়টি থায়ামিন থাকে? 5টা থায়ামিন থাকে। ঠিক আছে? তাহলে ডিএনএ আমরা যদি বলি, খেয়াল করবেন, তাহলে ডিএনএ তে অ্যাডেনিন যা, গুয়ানিন, অ্যাডেনিন যে যে পরিমাণ থাকবে, থায়ামিন সেম পরিমাণ থাকবে। ডিএনএ তে সাইটোসিন যে পরিমাণ থাকবে, গুয়ানিন সেম পরিমাণ থাকবে।
আর ডিএনএ তে অ্যাডেনিন কি করে দেখেন, ডিএনএ তে এই অ্যাডেনিন যেটা আছে, অ্যাডেনিন এবং থায়ামিন হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত হয়। এই যে এটা হলো হাইড্রোজেন বন্ধন, এই হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত হয়। অ্যাডেনিন এবং থায়ামিনের মধ্যে দুইটি হাইড্রোজেন বন্ধন পাওয়া যায়। আর সাইটোসিন এবং গুয়ানিনের মধ্যে, এই দেখেন এটা হলো সাইটোসিন এবং গুয়ানিন, সাইটোসিন এবং গুয়ানিনের মধ্যে তিনটা হাইড্রোজেন বন্ধন পাওয়া যায়। তাহলে আমরা যদি বলি সাইটোসিন এবং গুয়ানিনের মধ্যে তিনটা হাইড্রোজেন বন্ধন পাওয়া যায়। এখন আপনি কোয়েশ্চেন করতে পারেন অ্যাডেনিন এবং থায়ামিনের দোষ কি, ওদের ভাগ্যে একটা কম পড়ছে কেন? আসলে ওদের ভাগ্যে একটা কম পড়ে নাই, ওদের গঠনটাই এমন। ওরা যখন নিজেদের কাছাকাছি আসে তখন ওদের মধ্যে দুইটা হাইড্রোজেন বন্ধন সম্ভব হয়, তিনটা হাইড্রোজেন বন্ধন সম্ভব হয় না। আর সাইটোসিন এবং গুয়ানিন যখন কাছাকাছি আসে তখন তাদের মধ্যে কি হয়, তিনটা হাইড্রোজেন বন্ধন সম্ভব হয়। কেমন, যে এই জায়গায় এই অক্সিজেনটা এখানে এই নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ধন করতে পারে না, এটা অনেক দূরে। কেমন, এই যে অনেক দূরে সেজন্য হাইড্রোজেন বন্ধন হয় না, কিন্তু এগুলো দেখেন কাছাকাছি আছে সেজন্য এখানে হাইড্রোজেন বন্ধন হয়। আমরা জানি হাইড্রোজেন বন্ধন একটা দুর্বল আকর্ষণ বন্ধন, দুর্বল বন্ধন, যেটা হচ্ছে কি হবে, তড়িৎ ধনাত্মক মৌলগুলোর সাথে তড়িৎ ঋণাত্মক মৌলগুলোর একটা দুর্বল আকর্ষণ তৈরি হয়, ওইটাকে মেইনলি হাইড্রোজেন বন্ধন আমরা বলবো আর কি না। তাহলে মেইনলি হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, এগুলাই কি করে, এগুলাই হচ্ছে হাইড্রোজেন বন্ধন গঠন করে হাইড্রোজেনের সাথে। আচ্ছা, আমি আবার একটু বলি, আমরা এটা মাঝখানে ভুল বলে ফেলছিলাম। তাহলে এটা হচ্ছে তড়িৎ, আমরা যদি বলি তড়িৎ বলা হবে, তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে হাইড্রোজেন। আমরা বলবো হাইড্রোজেন তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে যে বন্ধন তৈরি করে সেটাই হলো হাইড্রোজেন বন্ধন, দুর্বল বন্ধন। মানে আপনি যদি বলেন যে এটা ফোন কল দিয়ে মনে রাখা হয়, ফোন কল, তাহলে এই ক্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো হাইড্রোজেনের সাথে যে বন্ধন তৈরি করে সেটাই হলো কি হাইড্রোজেন বন্ধন। তাহলে মেইনলি আমরা অক্সিজেন এবং নাইট্রোজেনকে দিয়ে দেখাই সবসময়, অক্সিজেন এবং নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে যে বন্ধন তৈরি করে সেগুলাকেই বলা হয় কি হাইড্রোজেন বন্ধন। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম, আসলে আমাদের যেটা আজকে এখানে আলোচনার বিষয় ছিল চার্গাফস বেস নীতি। চার্গাফস বেস নীতি মানে কি, তাহলে বিজ্ঞানী চার্গাফস একটা আবিষ্কার করে যে যতগুলো অ্যাডেনিন থাকবে ঠিক ততগুলাই থায়ামিন থাকবে, যতগুলো সাইটোসিন থাকবে ঠিক ততগুলাই কি থাকবে, গুয়ানিন থাকবে। যেহেতু এটা আবিষ্কার করে এই জন্য এটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো হচ্ছে বিজ্ঞানী কি বলা হবে, চার্গাফস এর নিয়ম অনুসারে চার্গাফস রুল বলা হয়। আরেকটা কথা বিজ্ঞানী বলছে, অ্যাডেনিনের সাথে অলওয়েজ কি হয়, থায়ামিন যুক্ত হয় তার দুটা হাইড্রোজেন বন্ধন দিয়ে। সাইটোসিনের সাথে গুয়ানিন যুক্ত হয় অলওয়েজ, সেটা কয়টা হাইড্রোজেন বন্ধন দিয়ে, তিনটা হাইড্রোজেন বন্ধন দিয়ে। ঠিক আছে, তাহলে এই যে একটা সমীকরণ এখানে দেওয়া হয়েছে, এখানে এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তাহলে দেখেন, আমরা আবার বলি, বিজ্ঞানী চার্গাফস বলছে ডিএনএ এর মধ্যে যতটি অ্যাডেনিন থাকবে ঠিক ততটি থায়ামিন থাকবে, ডিএনএ এর মধ্যে যতটা সাইটোসিন থাকবে ঠিক ততটা কি থাকবে, গুয়ানিন থাকবে। আর অ্যাডেনিন থায়ামিনের সাথে সবসময় যুক্ত হবে, এবং অ্যাডেনিন এবং থায়ামিন দুইটা হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত হবে। আর সাইটোসিন এবং গুয়ানিন তিনটা হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত। এটাকেই বলা হয় হলো চার্গাফস রুল। কেমন, আপনারা একটু কষ্ট করে এটা দেখবেন, 2 নম্বরের জন্য আসতে পারে মাঝে মাঝে, 2 নম্বর কোশ্চেনে চলে আসে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কয়টা হাইড্রোজেন বন্ধন হয়, সাইটোসিন এবং গুয়ানিনের মধ্যে কয়টা হাইড্রোজেন বন্ধন, তিনটে হাইড্রোজেন বন্ধন। অ্যাডেনিন এবং থায়ামিনের মধ্যে কয়টা হাইড্রোজেন বন্ধন, দুইটি হাইড্রোজেন বন্ধন। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একটু কষ্ট করে মনে রাখবেন। এবার আসেন, রবার্ট ফুলজিন ডিএনএ একটা রঞ্জন পদ্ধতি আবিষ্কার করে, এটাকে বলা হয় হচ্ছে কি, এটাকে বলা হয়, বা এটাকে বলা হবে ফুলজিন স্টেইনিং বলা হয়। অ্যাকচুয়ালি দেখেন, আপনি যখন কোন একটা এই যে এটাকে যখন দেখবেন আর কি, তাহলে দেখেন এখানে এই যে এটা একটু ডিফারেন্ট কালার, লাল কালার, আবার এখানে দেখেন, অথবা এখানে দেখেন, আপনি যখন আলাদা করতে চাইবেন তখন আপনি যখন কোষকে আলাদা করবেন, আপনি যখন কোষ থেকে দেখেন কোষের মধ্যে কি পাবেন, আপনি সাইটোপ্লাজম পাবেন, সাইটোপ্লাজম পাবেন, এরপরে নিউক্লিয়াস পাবেন। ঠিক আছে, তাহলে আপনি যখন প্রথমে আলাদা করবেন, তাহলে যদি দেখেন সাইটোপ্লাজমটা লাল হয় আর নিউক্লিয়াস যদি কালো হয়, তাহলে আপনি কোনো রং দিলেন, আপনি দুইটা রং দিলেন, একটা রং দিলেন লাল আর একটা রং দিলেন কালো, তাহলে যা যা সাইটোপ্লাজমের যে অংশটা সেটা হলো মনে করেন লাল অংশ, লাল রংটা ধারণ করলো, তাহলে আপনি ইজিলি চিনে গেলেন এটা সাইটোপ্লাজম। আর আর যদি নিউক্লিয়াসটা কালো রং ধারণ করে তাহলে আপনি ইজিলি চিনে গেলেন এটা কি, নিউক্লিয়াস। তাহলে বিজ্ঞানী আসলে, বিজ্ঞানী ফুল মানে বলা হবে রবার্ট, উনি কি করছে,
উনি হচ্ছে ডিএনএ কে পৃথক করার জন্য একটা রঞ্জন পদ্ধতি আবিষ্কার করছে। ঠিক আছে, যে ডিএনএ কে পৃথক করার জন্য একটা রঞ্জন পদ্ধতি আবিষ্কার করছে, এটাকে বলা হবে ফোল্ডিং স্টেনিং। আমি একটু আপনাকে বুঝাই বলি। মনে করেন দুইটা ভাইরাস, একটা মনে করেন টিএমবি ভাইরাস, একটা মনে করেন টিটু ভাইরাস। তাহলে এখন আপনি এই যে রবার্ট ফুলজিনের যে স্টেনিং আছে, সে রবার্ট ফুলজিনের এই যে স্টেনিং, ঠিক আছে, এই কালারটা আপনি দিলেন। এই কালারটা দিলে কে রং গ্রহণ করবে? এই যে এই টি2 ভাইরাস রং গ্রহণ করবে, কারণ টি2 ভাইরাসে কি আছে? ডিএনএ আছে। তাহলে টিএমবি ভাইরাস কি রং গ্রহণ করবে? করবে না। তাহলে আপনি ডিএনএটাকে কি করে ফেলতে পারলেন? পৃথক করে ফেলতে পারলেন। তাহলে এই ডিএনএ পৃথক করার জন্য যে পদ্ধতি বা ডিএনএ রঞ্জন করার জন্য যে পদ্ধতি, সেটাকে বলা হয় রবার্ট ফোলজিন স্টেইনিং পদ্ধতি। কেমন? এটা একটু কষ্ট করে রিডিং পড়ে রাখবেন, এগুলো পরীক্ষাতে তেমনটা আসে না, তারপরেও আপনারা রিডিং পড়ে রাখবেন আর কি। আচ্ছা, এটা এখানে এই ছবিটা দেখানোর রিজন আসলে এটাই হচ্ছে মেনলি স্টেনিং এর ছবিগুলো। এটা এক একটা এক এক ধরনের স্টেইন, মানে এক একটা উপাদান এক একটা স্টেইনে কালারিং করে। তো ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি দেখানো হয়েছে। ঠিক আছে, আসলে আমরা এদিকে আর করবো না। এবার আসেন ডিএনএ রাসায়নিক গঠন, এটা আমরা অলরেডি বলে ফেলছি। ডিএনএ রাসায়নিক গঠন আমরা কি পাবো? 5 কার্বন বিশিষ্ট কি পাবো? ডিঅক্সি রাইবোজ সুগার। ঠিক আছে, যেখানে 2 নম্বর কার্বনে কি থাকে না? অক্সিজেন থাকে না। আর আমরা 2 নম্বরে পাবো হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষার, কি কি পাবো? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। আর কি পাবো? ফসফরিক অ্যাসিড। তাহলে এটা ডিএনএ এর রাসায়নিক গঠন। আমরা অনেকের সময় ডিএনএ রাসায়নিক গঠন চলে আসে, আমরা লিখতে পারি না, এটা আমাদেরকে লিখতে হবে। ডিএনএ কি? রাসায়নিক গঠন। এবার আসেন ডিএনএ এর ভৌত গঠন। ডিএনএ এর ভৌত গঠন আসলে ডিএনএ এর ভৌত গঠন, ঠিক আছে, এটা হলো ভৌত গঠন বা ভৌত ধর্ম। ডিএনএ এর ভৌত গঠন এটা একটু যেমন আছে, এটা হচ্ছে 10⁻6 থেকে 10⁹ ডাল্টন হয়। তাহলে ডিএনএ এর আণবিক ওজন 10⁻6 থেকে 10⁹ ডাল্টনের মতো। আর 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখন দিব, তখন আমরা ডিএনএ কে কি করা যাবে? আহ, দুইটি অণু ভেঙে দুইটি অণু তৈরি করে। ডিএনএ ভেঙে কি করে? দুইটি অণু গঠন করে। 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ডিএনএ কি করে? ভেঙে দুইটি অণু তৈরি করে। এটা আমরা মেনলি পিসিআর এ ব্যবহার করি। পলিমারেজ চেইন রিঅ্যাকশন বলে একটা বিক্রিয়া আছে, সেটাতে আমরা 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে ডিএনএ দুইটা খণ্ডে বিভক্ত, মানে দুইটা অংশে বিভক্ত হয়ে যায়, মানে হাইড্রোজেন বন্ধন যেটা থাকে, এই যে আমরা যেটা বলি, এই যে অ্যাডেনিন এবং থায়ামিনের মধ্যে যে হাইড্রোজেন বন্ধন বললাম, এই হাইড্রোজেন বন্ধনগুলো কি হয়ে যায়? ভেঙে যায়। ফলে ডিএনএ দুইটা আলাদা সূত্র হয়েছে। ঠিক আছে, তাহলে এটা আমরা পাবো। এটা হচ্ছে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দিলে ডিএনএ কি হয়ে যায়? ভেঙে যায়, ভেঙে দুইটা আলাদা সূত্র তৈরি করে। তাহলে ডিএনএ আণবিক ওজন কত? 10⁻6 থেকে 10⁹ ডাল্টনের মতো। আর ডিএনএ অতি বেগুনি রশ্মি কি করে? বেশি শোষণ করে। ডিএনএ যেহেতু অতি বেগুনি রশ্মি শোষণ করে, এই অতি বেগুনি রশ্মির কারণে ডিএনএ তে অনেক সময় কি হয়? মিউটেশন হয়। আর ডিএনএ তে মিউটেশন হলেই কি হয়? ক্যান্সার হয়। কেমন? ডিএনএ তে যদি মিউটেশন হয়, ওই মিউটেশনের কারণে অনেক সময় কি হয়? ক্যান্সার হয়। ঠিক আছে, ডিএনএ মিউটেশনের কারণে অনেক সময় কি হতে পারে? ক্যান্সার হতে পারে। আচ্ছা, এখন দেখেন এইটা হলো সেই বিখ্যাত বিজ্ঞানী, দুজন বিজ্ঞানী। এটা হচ্ছে আমরা এইটা হচ্ছে আমাদের ডিএনএ এর প্রাথমিক গঠন, বিজ্ঞানীগুলো যে ডিএনএ গঠন দেখাইছে সেটা, এটা হলো সেই গঠন। ঠিক আছে, আমরা যদি পরবর্তীতে দেখি, দেখেন এটা ডিএনএ ডাবল হেলিক্সের গঠন পদ্ধতি। দেখেন, আমরা যদি বলি ডিএনএ ডাবল হেলিক্সের গঠন পদ্ধতি, তাহলে জেম ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক, তাহলে ওয়াটসন এবং ক্রিক এই যে দুইজন বিজ্ঞানী, ওয়াটসন এবং ক্রিক এই দুজন হতবাক, মানে আমরা তো হতবাগা, আসলে ওরা তো হতবাগা না, মানে ওরা তো আসলে আবিষ্কার করে চলে গেছে, আমাদেরকে এগুলো পড়তে হচ্ছে। তো যাই হোক, তাহলে ডিএনএ এর এই যে দুইজন বিজ্ঞানী, ওনারা কি করছে? ওনারা আসলে ডিএনএ এর ভৌত গঠনটা আবিষ্কার করছে। ওনারা ডিএনএ ভৌত গঠন সম্পর্কে একটা মডেল দিছে। এই মডেলটাকে বলা হয় ডাবল হেলিক্স মডেল। ডাবল মানে হলো দুই, হেলিক্স মানে হলো পেঁচানো। তাহলে ডিএনএ হলো দুই সূত্রক এবং পেঁচানো। ঠিক আছে, এই যে এটা ডিএনএ হলো দ্বিসূত্রক, একটা হলো এটা, এটা হলো একটা সূত্র। ডিএনএ হলো দ্বিসূত্রক এবং কি? এবং পেঁচানো। ডিএনএ হলো দ্বিসূত্রক এবং পেঁচানো। এই যে আরেকটা হলো এই সূত্রক। ডিএনএ হলো দ্বিসূত্রক এবং পেঁচানো। এটাকে বলা হয় ডাবল। ডাবল মানে দুই, হেলিক্স মানে হলো পেঁচানো। তাহলে ডিএনএ দ্বিসূত্রক, পেঁচানো। এটা কে বলছে? বিজ্ঞানী ওয়াটসন এবং কি বলা হয়েছে? ক্রিক। ওনারা কি করছে? নোবেল পাইছে। ওনাদের সাথে আরেকজন বিজ্ঞানী ছিল, উইলকিন্স। এই তিনজন বিজ্ঞানী মিলে নোবেল পাইছে। এটা পরীক্ষায় আসবে, কোন তিনজন বিজ্ঞানী আসলে নোবেল পাইছে, এটা পরীক্ষায় আসবে। কেমন? কোন তিনজন বিজ্ঞানী অ্যাকচুয়ালি নোবেল পাইছে, এটা পরীক্ষায় আসবে। তাহলে জেম ওয়াটসন, তারপরে ফ্রান্সিস ক্রিক এবং আরেকটা হচ্ছে কি? উইলসন। তাহলে এই তিনজন বিজ্ঞানী একসাথে নোবেল পুরস্কার পাইছে। প্রশ্নটা কিভাবে আসবে যে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান নাই?
কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান নাই, এরকম ভাবে প্রশ্নটা আসতে পারে। তো আমরা আসলে যদি বলা হয় ওয়াটসন এবং ক্রিকের যে মডেল আছে সেটাকে ডাবল হেলিক্স মডেল বলা হয়। ডাবল মানে দুই, হেলিক্স মানে হলো পেঁচানো। তাহলে ডিএনএ হলো দুই সূত্রক পেঁচানো, ডিএনএ হলো দুই সূত্রক এবং পেঁচানো। তাহলে আমরা যখন ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য করি, আরএনএ হলো এক সূত্রক, ডিএনএ হলো দ্বিসূত্রক। কেমন? ডিএনএ সবসময় দ্বিসূত্রক হবে, ডিএনএ দ্বিসূত্রক। তাহলে ডিএনএ হলো দ্বিসূত্রক এবং কি পেঁচানো। তো আমরা যদি বলি এই দ্বিসূত্রক ডিএনএটা দেখতে কিসের মতো? সিঁড়ির মতো। দেখেন আমরা যদি ডিএনএ ডাবল হেলিক্সে ওয়াটসন এবং ক্রিক পদার্থ মডেলটাকে আমরা দেখি তাহলে দেখবেন এই যে ডিএনএ হলো ওয়াটসন এবং ক্রিক বলছে ডিএনএ হলো দ্বিসূত্রক, ডিএনএ কি দ্বিসূত্রক, ঠিক আছে। এবং বিন্যাস হলো কি ঘোরানো সিঁড়ির মতো প্যাটার্ন, যাকে বলা হয় ডাবল হেলিক্স। ডাবল মানে দুই, মানে দুই সূত্রক, হেলিক্স মানে হলো প্যাঁচানো। এখন এই প্যাচটা কিরকম? ঘোরানো সিঁড়ির মতো। এই প্যাচটা কিরকম? ঘোরানো সিঁড়ির মতো। এই সিঁড়িটা কোথায় পাওয়া যায়? এই সিঁড়িটা হচ্ছে বিভিন্ন মসজিদ এবং শপিং মহলে এই ধরনের সিঁড়ি পাওয়া যায়। আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন এই হচ্ছে সেই ডিএনএ। আমরা যদি বলি ডিএনএ ডাবল হেলিক্সের ডিএনএ ডাবল হেলিক্সের যে সিঁড়ির বিন্যাসটা সেটা এই যে এটা, এটা হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্সের সিঁড়ির বিন্যাস। এই যে এটা এই প্যাচটায় বোঝানো হয়েছে এখানে, এই যে এই প্যাচ যেটা সেটা এরকম সিঁড়ি যেগুলো আছে সেগুলো, এই সিঁড়িগুলো মেনলি আমরা শপিং মহলে পাই, না হলে মসজিদে পাই। তাহলে এই সিঁড়ির মতো হলো কি ডিএনএ পেঁচানো। তাহলে ডিএনএ হলো আমরা যদি বলি দ্বিসূত্রক, তাহলে খেয়াল করেন ডিএনএ হলো দ্বিসূত্রক, এই হলো ডিএনএ। আমরা যদি বলি ডিএনএ হলো কি দ্বিসূত্রক, আর এটার বিন্যাস কি বলা হবে? পেঁচানো সিঁড়ির মতো। এটার বিন্যাস কি বলা হবে? পেঁচানো সিঁড়ির মতো, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন পরবর্তী পয়েন্ট, এই যে এটা বিন্যাস হলো পেঁচানো সিঁড়ির মতো, এই যে এটা ডিএনএ হলো দ্বিসূত্রক এবং এটার বিন্যাস হলো কি পেঁচানো সিঁড়ির মতো। আচ্ছা, এরপরে দেখেন আমরা যদি বলি ডিএনএ সূত্র দুইটা আসলে বিপরীতমুখী, এটাকে বলা হবে অ্যান্টি প্যারালাল। অ্যান্টি প্যারালাল, এটাকে বলা হবে অ্যান্টি প্যারালাল অথবা বিপরীতমুখী সমান্তরাল। তাহলে এই যে এটার নাম হলো অ্যান্টি প্যারালাল অথবা বিপরীতমুখী সমান্তরাল, অ্যান্টি প্যারালাল অথবা বিপরীতমুখী সমান্তরাল বলা হয়। তার মানে আমি যদি বলি ডিএনএ এর একটা যদি সূত্র এদিকে 5' হয়, আর একটা সূত্র দেখেন এদিকে যদি 3' হয়, এটা যদি একটা সূত্র হয়, আরেকটা সূত্র তার হুবহু উল্টা হবে। কিরকম হবে? এই জায়গায় হবে, এই জায়গায় হলো 3', আর এই জায়গায় কি হবে? এই জায়গায় হবে 5'। তাহলে ডিএনএ এই সূত্রগুলা আমরা যদি বলি পরস্পর সমান্তরাল, তার মানে মাঝখানে এটার দূরত্ব কি সমান, এই যে মাঝখানে দূরত্বটা কি এই যে এটা সমান, মানে সমান্তরাল। এবং কি এবং এদের বিন্যাস বলা হবে এরা হলো বিপরীতমুখী সমান্তরাল। যদি উপরে 5' হয় নিচে 3' হয়, আরেকটা সূত্র হুবহু উল্টা, এখানে 3' হবে এখানে 5' হবে। কেমন? তাহলে ডিএনএ সূত্র দুইটা কি বিপরীতমুখী এবং এই সম দূরত্বে পাশাপাশি অবস্থান করে, মানে সমান্তরাল। তাহলে সূত্রগুলো হলো বিপরীতমুখী সমান্তরাল, একটা যদি 5' থেকে 3' হয়, অন্যটা 3' থেকে 5' হয়। কেমন? সূত্র দুইটি বিপরীতমুখী সমান্তরাল। তো এটা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি, এটা একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা আমরা যদি বুঝি তাহলে আমাদের জন্য অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখেন দেখেন আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করতেছি জিনিসটা আপনাদের জন্য, তাহলে খেয়াল করবেন। দেখেন আমরা এখানে একটা ডিএনএ আঁকবো। দেখেন এই যে এটা হলো মনে করেন 1 নাম্বার কার্বন, এটা হলো 2 নাম্বার কার্বন, এটা হলো 3 নাম্বার কার্বন, তাহলে এটা হলো 4 নাম্বার কার্বন। 1 এবং 4-এর মধ্যে অক্সিজেন সেতু। 1 নাম্বার কার্বনে আমরা একটা নাইট্রোজেন ক্ষার দিয়ে দিলাম অ্যাডেনিন। 5 নাম্বার কার্বনে আমরা একটা কি দিয়ে দিলাম? ফসফেট। এটা কয় নাম্বার কার্বন? 5। তাহলে এটা হলো 5', এটা এটা হলো 3, এটা হলো 4', এটা হলো 3', এটা হলো 2', এটা হলো 1', মানে কার্বনের নাম্বারিং হলো আর কি। তাহলে 1 নাম্বার কার্বনে আমরা নাইট্রোজেন ক্ষার দিয়ে দিলাম, 5 নাম্বার কার্বনে আমরা ফসফেট দিলাম। এই আমরা জানি 3 নাম্বার কার্বনে একটা কি আছে? মুক্ত OH আছে। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন হচ্ছে এই জায়গায় খেয়াল করেন একইভাবে আরেকটা নিউক্লিওটাইড আঁকবো, একইভাবে আমরা আরেকটা নিউক্লিওটাইড আঁকবো। তাহলে এই যে একইভাবে আমরা একটা নিউক্লিওটাইড আঁকলাম। কেমন? তাহলে এটা মনে করলাম আমরা কি দিলাম? থায়ামিন। তাহলে এই নিউক্লিওটাইডের এই যে এই 3 নাম্বার কার্বনের সাথে
2 নাম্বার নিউক্লিওটাইডের 5 নাম্বারের ফসফেট যুক্ত করে দিব। এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে ফসফোডাইএস্টার বন্ধন। একইভাবে একইভাবে আমরা আরেকটা নিউক্লিওটাইড রাখবো এখানে। একইভাবে আমরা আরেকটা নিউক্লিওটাইড রাখবো। তাহলে দেখেন, একইভাবে আমরা আরেকটা নিউক্লিওটাইড রাখবো। এই যে, তাহলে এখানে দিলাম আমরা সাইটোসিন। এই যে এটা আরেকটা নিউক্লিওটাইড। তাহলে আমরা একইভাবে এই 3 নাম্বার কার্বনে একটা OH আছে, এই OH এর সাথে ফসফেট যুক্ত হবে, তাহলে ফসফোডাইএস্টার বন্ধন হয়ে গেল। একইভাবে এখানে আমরা আরেকটা নিউক্লিওটাইড রাখবো, 3 নাম্বারে এখানে OH আছে, তাহলে একইভাবে আমরা চাইলে আরেকটা নিউক্লিওটাইড রাখতে পারবো। এই কেমন, একইভাবে চাইলে আমরা আরেকটা নিউক্লিওটাইড রাখতে পারবো। ঠিক আছে, গুয়ানিন দিলাম আমরা এখানে, তাহলে হলো ফসফেট। তাহলে এখানে যে বন্ধন হলো সেটা কি? ফসফোডাইএস্টার বন্ধন। তাহলে আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন 3 নাম্বার কার্বনে, খেয়াল করবেন, দেখবেন 3 নাম্বার কার্বনের 3 নাম্বার কার্বনের অক্সিজেন এখানে দেওয়া আছে। 3 নাম্বার কার্বনের, দেখেন 3 নাম্বার কার্বনের OH, এবং দেখেন সবার নিচে যেই নিউক্লিওটাইড আছে সেটা 3 নাম্বার কার্বনের OH টা কি হয় নাই? কোনো বন্ধনে যুক্ত হয় নাই, সেজন্য এটাকে বলা হবে 3'। আর এখানে দেখেন সবার উপরের 5 নাম্বার কার্বনের ফসফেটটা কারোর সাথে বন্ধনে যুক্ত হয় নাই, মানে এটা 5 নাম্বার কার্বনের চাইলে আরেকটা নিউক্লিওটাইড কি হওয়া দরকার যাবে? যুক্ত করা যাবে। আর 3 নাম্বার কার্বনে চাইলে আরেকটা নিউক্লিওটাইড কি করা যাবে? যুক্ত করা যাবে। কিন্তু মাঝখানের গুলোয় আপনি নিউক্লিওটাইড যুক্ত করতে পারবেন না। ঠিক আছে, সেজন্য আমরা বলবো এটাকে বলা হবে কি? এটাকে বলা হবে 5', আর নিচেরটাকে কি বলা হবে? নিচেরটাকে বলা হবে 3'। নিচে যেটা আছে এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে 3'। তাহলে 3' মানে কি? 3 নাম্বার কার্বনের OH কি বন্ধনে যুক্ত হয় নাই। 5' মানে কি? 5 নাম্বার কার্বনের OH কি হয় নাই? বন্ধনে যুক্ত হয় নাই। এটা হলো একটা সূত্র। এখন আমরা আরেকটা সূত্র আঁকতে হবে। আরেকটা সূত্র কিভাবে আঁকবো? এই যে দেখেন, আমরা এখানে একটা যদি আমরা নিউক্লিওটাইড অ্যাডেনিন দিই, তাহলে আরেকটা নিউক্লিওটাইড কি হবে? থায়ামিন। অবশ্যই থায়ামিন দিতে হবে, না হলে হবে না। তাহলে আমরা থায়ামিন নিউক্লিওটাইড দিলাম। তাহলে এটা হলো থায়ামিন নিউক্লিওটাইড। তাহলে এটা হলো 1 নাম্বার কার্বন। এই যে এটা হলো 2 নাম্বার কার্বন, এটা হলো 3 নাম্বার কার্বন, এটা হলো 4। ঠিক আছে, তাহলে 1 এবং 4 এর মধ্যে কি হলো? অক্সিজেন সেতু। এখানে কি আসবে? এখানে হলো 5 নাম্বার কার্বন। না সরি, আমরা এটা এভাবে হবে না, এটা আপনার আমরা একটু আঁকার সময় এটা একইভাবে এঁকে ফেলছি, এটা আসলে এরকম হবে না, এই জিনিসটা একটু ডিফারেন্ট ওয়েতে আঁকতে হবে। দেখেন, আমরা দেখাচ্ছি আপনাকে। হুম, দেখেন, এই যে এই জায়গায় যেটা আসবে, এই জায়গায় যে জিনিসটা আসবে সেটা হচ্ছে এখানে, দেখেন এখানে, এখানে অক্সিজেন যেটা আছে, তাহলে এখানে বন্ধনটা হবে এরকম, আমরা আপনাকে দেখাচ্ছি, তাহলে খেয়াল করেন। এই যে এটা হলো 1 নাম্বার কার্বন, এই যে এটা হলো 2 নাম্বার কার্বন, এই যে এটা 2 নাম্বার, এটা হবে 3 নাম্বার কার্বন, এই যে এটা হবে 4 নাম্বার কার্বন। তাহলে 1 এবং 4 এর মধ্যে এই যে এই জায়গায় অক্সিজেন সাথে তৈরি হবে, 1 এবং 4 এর মধ্যে অক্সিজেন সাথে তৈরি হবে। ঠিক আছে, তাহলে এটা হলো 3 নাম্বার কার্বনে, এখানে OH পাওয়া যাবে। এই হলো 3 নাম্বার কার্বন, এখানে মুক্ত OH পাওয়া যাবে। আর এইখানে 5 নাম্বার কার্বন, এখানে ফসফেট যুক্ত হবে। একইভাবে এখানে যদি আপনি দেখেন, এটা হলো অ্যাডেনিন। এই যে একইভাবে যদি দেখেন, এটা হলো 1 নাম্বার কার্বন, এটা হলো 2 নাম্বার কার্বন, এটা হলো 3 নাম্বার, এটা হলো 4। তাহলে 1 এবং 4 এর মধ্যে অক্সিজেন সেতু, এটা হলো 5 নাম্বার কার্বন। তাহলে এই 3 নাম্বার কার্বনের OH আর এখানে 5 নাম্বার কার্বনের ফসফেট যুক্ত হবে। একইভাবে এই যে এখানেও ঠিক সেম ভাবে যুক্ত হবে। দেখেন একইভাবে এখানেও সেম ভাবে যুক্ত হবে। খেয়াল করেন, একইভাবে যুক্ত হবে এখানে। যেহেতু আমাদের এখানে জায়গা কম, তাহলে আমরা সেজন্য ভালো করে আঁকতে পারতেছি না, আপনারা ভালো করে আঁকতে পারবেন আশা করি। দেখেন, এই যে এরকম করে ফসফেট যুক্ত হবে এখানে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি বলি এই এই হচ্ছে আমাদের নিউক্লিওটাইড গুলো। তাহলে এখানে আরেকটা আঁকবেন পরবর্তীতে আপনারা, এখানে আরেকটা আঁকবেন, এখানে সাইটোসিন দিবেন। ঠিক আছে, তাহলে এভাবে আপনারা কি করবেন? নিউক্লিওটাইড গুলো আঁকবেন।
তাহলে দেখেন, তাহলে আমরা যদি বলি, তাহলে এই যে দেখেন, এই যে এইখানে যদি 5 প্রাইম হয়, এখানে কি 3 প্রাইম, এই জায়গায় কি হবে 5 প্রাইম হবে। তাহলে এক পাশে 5 প্রাইম, অপর পাশে কি 3 প্রাইম। তাহলে আমরা যদি বলি এই যে এই এটা হচ্ছে একটা সূত্র যেটা 5 প্রাইম থেকে 3 প্রাইম, আর একটা সূত্র কি হবে 3 প্রাইম থেকে 5 প্রাইম। তাহলে সূত্রগুলো কি হবে সমান্তরাল বিপরীতমুখী, ঠিক আছে, বিপরীতমুখী হয়ে কি হবে সমান্তরাল হবে। এবং আপনি যদি এটাকে একটা সিঁড়ির সাথে তুলনা করেন, এই যে এটা যদি সিঁড়ি মনে করেন, এই যে এই জিনিসটাকে একটা সিঁড়ির সাথে তুলনা করেন, তাহলে দেখেন সিঁড়ির এটাকে বলা হয় রেলিং, এই যে সিঁড়ির এই জিনিসটাকে বলা হয় রেলিং, এই যে সিঁড়ির এই জিনিসটাকে বলা হয় রেলিং। তাহলে এখানে সিঁড়ির এই জিনিসটাকে বলা হবে রেলিং বলা হবে। তাহলে দেখেন আপনি এই ডিএনএ এর মধ্যে যদি ডিএনএ কে আপনি সিঁড়ির সাথে তুলনা করেন, তাহলে এখানে রেলিং কোনটা হবে, এই যে দেখেন সুগার ফসফেট, সুগার ফসফেট, সুগার ফসফেট, সুগার, এই জায়গায় একটা ফসফেট আসবে। তাহলে সুগার ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে কি হচ্ছে সিঁড়ির রেলিং তৈরি হচ্ছে। তাহলে দেখেন এখানেও ঠিক সেম, সুগার ফসফেট, সুগার ফসফেট, সুগার ফসফেট। তাহলে একইভাবে সিঁড়ির রেলিং কেমন তৈরি হচ্ছে, তাহলে সিঁড়ির রেলিং তৈরি হচ্ছে বলা হবে কিসের মাধ্যমে, সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। তাহলে দেখেন সিঁড়ির দুই দিকের রেলিং তৈরি হয় ডিঅক্সিরাইবোজ সুগার এবং ফসফেটের কি পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে, ঠিক আছে, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। তাহলে এই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, আপনারা খেয়াল করবেন। দেখেন, হ্যাঁ এই জিনিসটা আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই যে এই জিনিসটা হচ্ছে এখানে আছে, আমরা দেখাইলে যদি আপনাদেরকে দেখানো যায়, এই যে দেখেন, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হলো 2 নাম্বার, এটা হলো 3, এটা হলো 4, 1 এবং 4 এর মধ্যে অক্সিজেন সেতু, এটা হলো 5 নাম্বার কার্বনের ফসফেট। তাহলে এই 5 নাম্বার কার্বনের ফসফেট যেহেতু মুক্ত, সেজন্য এটাকে বলা হয় 5 প্রাইম প্রান্ত। এখানে 3 নাম্বার কার্বন একটা ওএস আছে, কেউ কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে নাই, এই জন্য এটা হলো 3 প্রাইম প্রান্ত। আর একইভাবে এখানেও উল্টাভাবে এটা 3 প্রাইম, এটা 5 প্রাইম। তাহলে এটা কি বিপরীতমুখী সমান্তরাল। আপনি যদি এটাকে রেলিং ধরেন, এটাকে যদি বলা যে সিঁড়ির রেলিং, তাহলে দেখেন কিভাবে যুক্ত হয়েছে সুগার ফসফেট, সুগার ফসফেট, মানে ডিঅক্সিরাইবোজ সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে সিঁড়ির কি রেলিং তৈরি হয়েছে। এই সিঁড়ির রেলিং কি হয়েছে ডিঅক্সিরাইবোজ সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে সিঁড়ির কি তৈরি হয়েছে রেলিং তৈরি হয়েছে। আর সিঁড়ির ধাপগুলা কিভাবে তৈরি হয়েছে, এই যে নাইট্রোজেন ক্ষার পরস্পরের মধ্যে যুক্ত হওয়ার মাধ্যমে কি হলো সিঁড়ির ধাপগুলা তৈরি হয়েছে। তাহলে সিঁড়ির ধাপগুলা কিভাবে তৈরি হয়েছে, নাইট্রোজেন ক্ষার পরস্পরের মধ্যে যুক্ত হওয়ার মধ্যে কি তৈরি হয়েছে সিঁড়ির ধাপ তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে সিঁড়ির ধাপগুলা কেমনে তৈরি হলো, নাইট্রোজেন ক্ষার সংযুক্তির মাধ্যমে তৈরি হলো। তাহলে দেখেন দুই দিকে দুইটি রেলিং এর মাঝখানের প্রতিটি ধাপ এক জোড়া নাইট্রোজেন বেস দিয়ে গঠিত। তাহলে দেখছেন, তাহলে দুই দিকের সিঁড়ির দুইটি, এই যে এটা, এই প্রতিটা ধাপ কি দিয়ে তৈরি, এক জোড়া নাইট্রোজেন ক্ষার দিয়ে তৈরি, ঠিক আছে। ডিএনএ অণু অ্যাডেনিনের সাথে কে যুক্ত হয়, থায়ামিন, এটা আমরা আগে বলছি, অ্যাডেনিনের সাথে থায়ামিন, গুয়ানিনের সাথে কে যুক্ত হবে, সাইটোসিন, ঠিক আছে। এরা পরস্পর কি সম্পূরক, এগুলোকে বলা হয় সম্পূরক ক্ষার, কমপ্লিমেন্টারি বেস, এগুলোকে বলা হয় সম্পূরক ক্ষার অথবা কমপ্লিমেন্টারি বেস বলা হবে। মানে যেখানে অ্যাডেনিন থাকবে সেখানে থায়ামিন আসবেই, যেখানে সাইটোসিন থাকবে সেখানে গুয়ানিন আসবে। এই অ্যাডেনিনের কমপ্লিমেন্টারি বেস হলো থায়ামিন, সাইটোসিনের কমপ্লিমেন্টারি বেস গুয়ানিন। সাইটোসিনের কমপ্লিমেন্টারি বেস কি বলা হবে, গুয়ানিন। তাহলে যেখানে অ্যাডেনিন থাকবে সেখানে থায়ামিন, যেখানে সাইটোসিন থাকবে সেখানে কি হবে গুয়ানিন পাবো, ঠিক আছে। এগুলো হচ্ছে কি কমপ্লিমেন্টারি বেস। আরেকটা জিনিস, অ্যাডেনিনের সাথে থায়ামিনের কয়টা বন্ধন, 2টা হাইড্রোজেন বন্ধন। সাইটোসিনের সাথে গুয়ানিনের কয়টা হাইড্রোজেন বন্ধন, 3টা হাইড্রোজেন বন্ধন। তাহলে দেখেন অ্যাডেনিন অপরদিকে থায়ামিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত, আর সাইটোসিন অপরদিকে থায়ামিনের সাথে, অপরদিকে কি বলা হবে, সাইটোসিন অপরদিকে গুয়ানিনের সাথে 3টে হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত থাকে। কয়টি হাইড্রোজেন বন্ধন, 3টে হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত থাকে। তাহলে অ্যাডেনিনের সাথে থায়ামিনের কয়টা হাইড্রোজেন বন্ধন, 2টা। সাইটোসিনের সাথে গুয়ানিনের কয়টা হাইড্রোজেন বন্ধন, 3টা, ঠিক আছে। তাহলে অ্যাডেনিনের সাথে থায়ামিনের কয়টা হাইড্রোজেন বন্ধন, 2টা। সাইটোসিনের সাথে গুয়ানিনের কয়টা হাইড্রোজেন বন্ধন পাবো, 3টা হাইড্রোজেন বন্ধন পাবো। তাহলে আমরা যদি বলি এই যে সিঁড়ি, যদি যেটা বলা হয় সিঁড়ি,
সিঁড়ি কেন তৈরি হলো? সিঁড়ির দুই পাশে রেলিং কে তৈরি করে? সিঁড়ির দুই পাশে রেলিং তৈরি করে হচ্ছে সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। আর সিঁড়ির মাঝখানের প্রতিটা ধাপ তৈরি করে কিভাবে? এই যে সিঁড়ির মাঝখানের প্রতিটা ধাপ তৈরি করতেছে কিভাবে? নাইট্রোজেন ক্ষারের সংযুক্তির মাধ্যমে সিঁড়ির মাঝখানের প্রতিটা ধাপ তৈরি করতেছে। এই যে সিঁড়ির মাঝখানের প্রতিটা ধাপ তৈরি করতেছে কি? নাইট্রোজেন ক্ষারের সংযুক্তির মাধ্যমে। তাহলে নাইট্রোজেন ক্ষারগুলো কি থাকে? জোড়ায় জোড়ায় থাকে। অ্যাডেনিনের সাথে কি? থায়ামিন। সাইটোসিনের সাথে কি? গুয়ানিন। তাহলে অ্যাডেনিন এবং থায়ামিন দুইটা হাইড্রোজেন বন্ধন দিয়ে, সাইটোসিন এবং গুয়ানিন কয়টা হাইড্রোজেন বন্ধন দিয়ে? তিনটা হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত থাকে। ঠিক আছে? তাহলে আমরা আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখেন এখানে দেখানো হয়েছে থায়ামিন এবং অ্যাডেনিন দুইটা হাইড্রোজেন বন্ধন, সাইটোসিন এবং গুয়ানিন কয়টা হাইড্রোজেন বন্ধন? তিনটা হাইড্রোজেন বন্ধন থাকে। এই যে সেই সাইটোসিন এবং গুয়ানিন কয়টা হাইড্রোজেন বন্ধন? তিনটা। অ্যাডেনিন এবং থায়ামিন কয়টা? দুইটা। তো এটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আসবে। এবার আসেন এই যে দেখেন, এই যে নাইট্রোজেন ক্ষার অ্যাডেনিন, এই যে নাইট্রোজেন ক্ষারটা সব সময় কয় নাম্বার কার্বনে থাকে? 1 নাম্বার কার্বন। এই যে দেখেন, নাইট্রোজেন ক্ষার অ্যাডেনিন, এই নাইট্রোজেন ক্ষার থায়ামিন সব সময় 1 নাম্বার কার্বনে থাকে, সব সময় 1 নাম্বার কার্বনে থাকে। কারণ এগুলো অন্য কার্বনে থাকলে হাইড্রোজেন বন্ধন তৈরি হওয়া সম্ভব না। অন্য কার্বনে যদি থাকে হাইড্রোজেন বন্ধন তৈরি হওয়া সম্ভব না। আমি আপনাকে দেখাচ্ছি, আপনি একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে হবে। মনে করেন এটা 1 নাম্বার কার্বন, এই যে 2 নাম্বার কার্বন। এটা আসলে আমি আইপ্যাডে লিখতেছি তো সেজন্য লেখাগুলো কেমন জানি বিশ্রী হচ্ছে, আমি আসলে লেখার অভ্যাস নাই ওই জন্য। আচ্ছা যাই হোক, দেখেন এই যে এটা হলো, আমরা যদি বলি, দেখেন এটা হলো 5 নাম্বার কার্বন। তাহলে এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4, এটা হলো 5। এটা প্রাইম দিয়ে প্রকাশ করা হয়, 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম। তাহলে এখন আপনি 1 নাম্বার কার্বনে সবসময় কি দিবেন? নাইট্রোজেন ক্ষার দিবেন। ঠিক আছে? 1 নাম্বার কার্বনে সবসময় নাইট্রোজেন ক্ষার দিবেন। যদি আপনি 1 নাম্বার কার্বনে না দেন তাহলে কি হবে দেখেন, তাহলে আমি মনে করেন এই যে এটা হলো 1 নাম্বার কার্বন, এটা হলো 2 নাম্বার কার্বন, এটা হলো 3 নাম্বার কার্বন, এটা হলো 4 নাম্বার কার্বন। এই 1 এবং 4-এর মধ্যে অক্সিজেন সাথে তৈরি হলো, এটা মনে করেন 5 নাম্বার কার্বন। এখানে আপনি কি দিলেন? ফসফেট দিলেন। আপনি এখন মনে করেন কি করবেন না, আপনি বললেন যে না, আমি 1 নাম্বার কার্বনে নাইট্রোজেন ক্ষার দিব না, আমি কয় নাম্বার কার্বনে নাইট্রোজেন ক্ষার দিব? তাহলে 2 নাম্বারে কি আপনি নাইট্রোজেন ক্ষার দিতে পারবেন? বলেন তো দেখি। 2 নাম্বারে কি আপনি নাইট্রোজেন ক্ষার দিতে পারবেন? এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4, এটা 5। আপনি 2 নাম্বারে কি নাইট্রোজেন ক্ষার দিতে পারবেন? পারবেন? পারবেন না। কেন পারবেন না? 2 নাম্বারে কি নাই? ওএইচ নাই। ওএইচ না থাকলে এখানে নাইট্রোজেন ক্ষার দেওয়া সম্ভব না। ওএইচ না থাকলে বন্ধন তৈরি হবে না। ঠিক আছে? সেজন্য 2 নাম্বারে নাইট্রোজেন ক্ষার দেওয়া যাবে না। দেওয়া যাবে কোথায়? 3 নাম্বারে। তাহলে আপনি মনে করেন এই 3 নাম্বারে থায়ামিন দিলেন, তাহলে এই অ্যাডেনিনের সাথে থায়ামিনের হাইড্রোজেন বন্ধন হবে? ঠিক আছে? হবে না, কারণ একটা চিটাগাং একটা ঢাকা। তাহলে চিটাগাং আর ঢাকার মধ্যে কোনো আকর্ষণ আছে? হবে না। তাহলে আপনি যদি যে বলেন দুইটা কাছাকাছি থাকলেই কি হবে? আকর্ষণ হবে। যেহেতু দুইটা কাছাকাছি নাই তাহলে আকর্ষণ হবে না, হাইড্রোজেন বন্ধন হবে না। তার মানে ডিএনএ তখন দ্বিসূত্রক হইতো না, ডিএনএ তখন একসূত্রক হয়ে যেত। সেজন্য এটা কি হয়, এটা সব সময় নাইট্রোজেন ক্ষারগুলো কি হয়, সব সময় নাইট্রোজেন ক্ষারগুলো 1 নাম্বার কার্বনে যুক্ত থাকে। তাহলে 1 নাম্বার কার্বনে নাইট্রোজেন ক্ষারগুলো যুক্ত থাকলে কি হয়? 1 নাম্বার কার্বনে নাইট্রোজেন ক্ষারগুলো যুক্ত থাকলে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, না হলে হাইড্রোজেন বন্ধন কি হতো না? তৈরি হতো না। 1 নাম্বার কার্বনে নাইট্রোজেন ক্ষারগুলো যুক্ত আছে বিধায় কি হয়? হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। নাহলে হাইড্রোজেন বন্ধন কি হতো না? নাহলে হাইড্রোজেন বন্ধন তৈরি হতো না। তাহলে এই জন্যই 1 নাম্বার কার্বনে কি করে? নাইট্রোজেন ক্ষারগুলো যুক্ত হয়। এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা পরীক্ষা এমসিকিউতে মাঝে মাঝে আসে। এরপরে দেখেন ডাবল হেলিক্সের প্রতিটি ঘূর্ণন বা প্যাচে 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। খুবই গুরুত্বপূর্ণ, 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। তার মানে কি, এখানে অ্যাডেনিন এবং থায়ামিন, সাইটোসিন এবং গুয়ানিন এরকম মোট কয় জোড়া থাকবে? 10 জোড়া। 10 জোড়া থাকে। তাহলে আমরা ধরে নিই যে অ্যাডেনিন এবং থায়ামিন থাকে কয় জোড়া? অ্যাডেনিন এবং থায়ামিন থাকে 5 জোড়া, আর গুয়ানিন এবং সাইটোসিন থাকে 5 জোড়া। তাহলে মোট কয় জোড়া আছে? 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। তাহলে ডিএনএ এর একটা প্যাচ বা একটা ঘূর্ণনে কয় জোড়া নিউক্লিওটাইড থাকে? 10 জোড়া। দেখেন এই যে ডিএনএ এর এখান থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করে, এই যে এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত এটাকে বলা হয় একটা প্যাচ। এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত এটাকে বলা হবে একটা প্যাচ। ঠিক আছে? তাহলে ডিএনএ এই জায়গাটাকেই বলা হবে একটা প্যাচ, অথবা অথবা চাইলে আপনি এটাকেও একটা প্যাচ বলতে পারবেন। দেখেন কোনটা দিব। হ্যাঁ, অথবা আপনি চাইলে এটাকেও একটা প্যাচ বলতে পারবেন। এই যে
এই এটা থেকে শুরু করে আপনি যদি বলেন এই যে এটাকেও একটা প্যাচ বলতে পারবেন, ঠিক আছে, এটাকে একটা প্যাচ বলতে পারবেন। তাহলে আমরা এত বলবো না, আমরা বলবো হচ্ছে প্রথমটা। তাহলে দেখেন এই হলো একটা প্যাচ, ডিএনএ এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত একটা প্যাচ। আর এই প্যাচে কয়টা নিউক্লিওটাইড থাকে, কয় জোড়া নিউক্লিওটাইড থাকে? 10 জোড়া। কয় জোড়া নিউক্লিওটাইড থাকে? 10 জোড়া, ঠিক আছে। আর এই প্যাচের দৈর্ঘ্য যদি আমরা বলি, খেয়াল করেন, এই যে এরকম এরকম করে এখানে কয় জোড়া আছে? এখানে আছে 5 জোড়া, এখানে আছে 1 2 3 4 5, এরকম এখানে কয় জোড়া আছে? 5 জোড়া। তাহলে এরকম কয় জোড়া থাকবে? 10 জোড়া থাকবে, কেমন? তাহলে এরকম 10 জোড়া নিউক্লিওটাইড একটা প্যাচের মধ্যে থাকে। আর একটা প্যাচের দৈর্ঘ্য বলা হয়, দেখেন, একটা প্যাচের দৈর্ঘ্য হলো 34, একটা প্যাচের দৈর্ঘ্য হলো 34 অ্যাংস্ট্রম। তাহলে এই এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত দৈর্ঘ্য কত? 34 অ্যাংস্ট্রম। আর এখান থেকে শুরু করে এখানের দৈর্ঘ্য কত হবে? এই যে এই জায়গা থেকে শুরু করে এই জায়গার দৈর্ঘ্য, মনে করেন এই যে এখান থেকে শুরু করে এতটুক পর্যন্ত, এই যে এখান থেকে শুরু করে এতটুক পর্যন্ত এর দৈর্ঘ্য হলো কত? এখান থেকে শুরু করে এতটুক পর্যন্ত দৈর্ঘ্য হলো 17 অ্যাংস্ট্রম। তাহলে এই জায়গা থেকে শুরু করে এই জায়গার দৈর্ঘ্য কত হবে? এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে দেখেন, সিঁড়ির আমরা যদি বলি ডিএনএ এর প্রতিটা ঘূর্ণন বা প্যাচের দৈর্ঘ্য, প্রতিটা ঘূর্ণন বা প্যাচের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম, প্রতিটা ঘূর্ণন বা প্যাচের দৈর্ঘ্য। আর ডিএনএ সিঁড়ির একটা ধাপ থেকে, মানে এই অ্যাডেনিন এবং থায়ামিনের একটা ধাপ থেকে সাইটোসিন এবং গুয়ানিনের যে ধাপ, এই যে এই ধাপের মধ্যে দূরত্ব কত? এই ধাপের মধ্যে দূরত্ব হলো 3.4 অ্যাংস্ট্রম। কেন? এটা কেন হচ্ছে বলেন তো? কেউ বলতে পারবেন এটা কেন হচ্ছে? দেখেন, আমি আপনাকে দেখাই কেন হচ্ছে। আমরা যদি দেখি, দেখেন, এই যে আমরা যেটা বলছিলাম, এই যে এটা থেকে শুরু করে এতটুকু পর্যন্ত হচ্ছে ডিএনএ এর একটা কি প্যাচ। তাহলে একটা প্যাচে কয় জোড়া নিউক্লিওটাইড থাকে? 10 জোড়া। তাহলে এখানে অ্যাডেনিন কয় জোড়া? অ্যাডেনিন এবং থায়ামিন কয় জোড়া বলছি? অ্যাডেনিন এবং থায়ামিন 5 জোড়া। এখানে সাইটোসিন এবং গুয়ানিন কয় জোড়া বলছি? সাইটোসিন এবং গুয়ানিন হলো 5 জোড়া, ঠিক আছে। তাহলে এই যে অ্যাডেনিন এবং থায়ামিন, ঠিক আছে, এই সাইটোসিন এবং গুয়ানিন, এই নিজেদের মধ্যে দূরত্ব কত হবে? এই যে নিজেদের মধ্যে দূরত্ব হলো 3.4 অ্যাংস্ট্রম। যেহেতু 34, যেহেতু 10টার দূরত্ব কত? 10টার দূরত্ব 34 অ্যাংস্ট্রম। তাহলে একটা দূরত্ব কত হবে? একটা দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। তাহলে এরকম 10 জোড়া দূরত্ব কত? 10 জোড়া মিলে কত? তাহলে এখানে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, এরকম মোট 10 জোড়া মিলে কত হবে? এরকম মোট 10 জোড়া মিলে হবে 34 অ্যাংস্ট্রম। তাহলে এক জোড়া থেকে আরেক জোড়া মানে দূরত্ব কত হবে? 3.4 অ্যাংস্ট্রম। তার মানে এই যে এই দাগটা থেকে শুরু করে এই দাগটার দূরত্ব কত? 3.4 অ্যাংস্ট্রম। অথবা এই অ্যাডেনিনের থেকে গুয়ানিনের দূরত্ব কত? 3.4 অ্যাংস্ট্রম। তাহলে আমরা যদি বলি, কি বলবো আমরা? আমরা বলবো, দেখেন, এই যে অ্যাডেনিন থেকে এই গুয়ানিনের দূরত্ব কত? 3.4 অ্যাংস্ট্রম, কেমন? আর যদি একটা প্যাচ বলি, এই যে একটা প্যাচ বলি কি 34 অ্যাংস্ট্রম, কয়টা 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 নাইট্রোজেন খাদ থাকে? 10 জোড়া, ঠিক আছে, 10 জোড়া নাইট্রোজেন খাদ থাকে। তাহলে এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসেন, এই যে ডিএনএটা এরকম একটা, এই যে এইরকম একটা জিনিসকে বেস ধরে পেঁচানো থাকে। তাহলে ডিএনএতে এমনি এমনি পেঁচানো থাকবে না, কোন একটা জিনিসকে বেস ধরে পেঁচানো থাকবে। যে জিনিসটাকে বেস ধরে পেঁচানো থাকে, এই জিনিসের বলা হবে ব্যাস কত? এই জিনিসের ব্যাস হলো 20 অ্যাংস্ট্রম অথবা 2 ন্যানোমিটার। তাহলে ডিএনএ যে জিনিসটাকে ব্যাস ধরে, যে জিনিসটাকে কি করে আঁকড়ে ধরে পেঁচায় থাকে, ওই জিনিসটার দৈর্ঘ্য হলো, ওই জিনিসটার ব্যাস হলো কত? 20 অ্যাংস্ট্রম অথবা 2 ন্যানোমিটার। সেই জন্য ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাসও কি বলা হয়? ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাসও হচ্ছে 20 অ্যাংস্ট্রম। আমি আপনাকে জিনিসটা আরেকটু বোঝায় বলার চেষ্টা করি, খেয়াল করবেন। দেখেন, আমি আপনাদেরকে জিনিসটা একটু বোঝায় বলার চেষ্টা করি, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এই যে খেয়াল করেন, এখানে এখানে ডিএনএ কিন্তু একটা স্টিলের রডকে পেঁচায় আছে, এই দেখছেন, এই যে ডিএনএ একটা কিন্তু স্টিলের রড দিয়ে পেঁচানো অবস্থায় আছে। তাহলে স্টিলের রড দিয়ে এই যে পেঁচানো অবস্থায় ডিএনএটা ওরা কি করছে? ওরা ডিএনএ ডাবল হেলিক্সের গঠনটা দেখানো হয়েছে, ওরা ডিএনএ ডাবল হেলিক্সের গঠন দেখাইছে। এখানেও দেখেন, এখানে কিন্তু একটা রড আছে, যে রডকে ঘিরে ডিএনএটাকে কি করা হয়েছে? প্যাচ দেখানো হয়েছে। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এই যে ডিএনএ এখানেও ঠিক সেম,
দেখেন এই জায়গায় ওই ডিএনএটা, এই যে ডিএনএটা এই জায়গায় কি আছে, একটা কাল্পনিক অক্ষকে কেন্দ্র করে কি করে, কাল্পনিক এককে কেন্দ্র করে পেঁচায়। তাহলে ডিএনএ একটা কাল্পনিক অক্ষকে কেন্দ্র করে কি করবে, পেঁচাবে। তাহলে এই যে কাল্পনিক অক্ষকে কেন্দ্র করে পেঁচায়, সেই কাল্পনিক অক্ষের ব্যাস কত, 20 অ্যাংস্ট্রম অথবা কত, 2 ন্যানোমিটার। যেহেতু ডিএনএ কাল্পনিক অক্ষের ব্যাস হচ্ছে কত, 20 অ্যাংস্ট্রম অথবা 2 ন্যানোমিটার, সেজন্য ডিএনএ এর ব্যাসও কত বলা হবে, 20 অ্যাংস্ট্রম অথবা কত, 2 ন্যানোমিটার। তাহলে আমরা যদি বলি ডিএনএ এর ব্যাস কত, 20 অ্যাংস্ট্রম অথবা কি, 2 ন্যানোমিটার। ঠিক আছে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম, ডিএনএ কি আছে, একটা ঘূর্ণন বা প্যাচে 10 জোড়া কি থাকে, 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। আর বলা হবে মনো নিউক্লিওটাইডের দৈর্ঘ্য 3.4 অ্যাংস্ট্রম। মানে এই যে অ্যাডেনিন এবং থায়ামিন থেকে সাইটোসিন এবং গুয়ানিনের দৈর্ঘ্য কত, 3.4 অ্যাংস্ট্রম। আচ্ছা, এটা এটা যদি আপনারা না বুঝেন, এই এই জিনিসটা একটু দেখেন, তাহলে আপনারা বুঝে যাবেন ইজিলি। দেখেন এই যে এখানে এখানে যে সিঁড়ি আছে না, এই যে এটা, এই যে এই সিঁড়ি এবং এই সিঁড়ি, অথবা এই সিঁড়ি এবং এই সিঁড়ি, তাহলে এই সিঁড়ির দুইটার দূরত্ব, এটা হলো অ্যাডেনিন এবং থায়ামিন, এই সিঁড়ি হলো কি সাইটোসিন এবং গুয়ানিন। এই দুইটা সিঁড়ির দূরত্ব কত, এই দুইটা সিঁড়ির দূরত্ব হলো 3.4 অ্যাংস্ট্রম। আর এরকম পুরো এখানে কয় কয়টা পাবো, 10টা পাবো। দেখেন তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে হইলো না। এই যে এই অতটুক পর্যন্ত হচ্ছে কত, এতটুক পর্যন্ত হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এতটুক পর্যন্ত বলা হবে কি, 34 অ্যাংস্ট্রম। তাহলে এখান থেকে এখানে দূরত্ব কত হবে, এই যে এখান থেকে এখানে দূরত্ব, এই যে এখান থেকে আমরা যদি বলি এখান থেকে এখানে দূরত্ব কত হবে, 3.4 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এইটাই বলা হয়েছে। তাহলে আমরা যদি বলি, দেখেন 10 জোড়া নিউক্লিওটাইডের দূরত্ব কত, 10 জোড়া নিউক্লিওটাইডের দৈর্ঘ্য কত, 34 অ্যাংস্ট্রম। তাহলে এক জোড়া মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য কত, 3.4 অ্যাংস্ট্রম। এরপর দেখেন এখানে ডাবল হেলিক্স এর ব্যাস কত বলা হয়েছে, 20 অ্যাংস্ট্রম। ঠিক আছে, মানে আমরা যদি বলি ডিএনএটা যে কাল্পনিক অক্ষকে কি করে, কাল্পনিক অক্ষকে কেন্দ্র করে বলা হবে পেঁচানো থাকে, সেটাকে বলা হবে 20 অ্যাংস্ট্রম। আর এক সিঁড়ির ধাপ থেকে অন্য সিঁড়ির ধাপের দৈর্ঘ্য কত, 3.4 অ্যাংস্ট্রম। এটাকে ন্যানোমিটারে বললে কত বলবে, 0.34 ন্যানোমিটার। আচ্ছা, এখন দেখেন একটি পূর্ণাঙ্গ ব্যাচে 25টা হাইড্রোজেন বন্ধন থাকে। এখন আপনারা যদি চালাক হন, তাহলে বলতে পারবেন এই যে 25টা হাইড্রোজেন বন্ধন কেমনে আসলো, একটা না একটা পূর্ণাঙ্গ ব্যাচে 25টা হাইড্রোজেন বন্ধন কেমনে আসলো। এটা আপনারা যদি চালাক হন তাহলে বলতে পারবেন। কেন? কারণ এটা আমি অলরেডি অনেকবার বলছি। কি বলছি বলেন তো, একটি পূর্ণাঙ্গ ব্যাচে মোট কয় জোড়া নিউক্লিওটাইড থাকে, 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। একটা পূর্ণাঙ্গ ব্যাচে মোট কয় জোড়া নিউক্লিওটাইড থাকে, 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। আর এই 10 জোড়া নিউক্লিওটাইডের মধ্যে অ্যাডেনিন এবং থায়ামিন কয় জোড়া, অ্যাডেনিন এবং থায়ামিন হলো 5 জোড়া। আর সাইটোসিন এবং গুয়ানিন কয় জোড়া থাকে, সাইটোসিন এবং গুয়ানিন থাকে কয় জোড়া, তাও থাকে 5 জোড়া। তাহলে অ্যাডেনিন এবং থায়ামিন 5 জোড়া যদি হয়, তাদের মাঝখানে হাইড্রোজেন বন্ধন মোট কয়টি, 10টি। সাইটোসিন এবং গুয়ানিন যদি 5 জোড়া হয়, তাদের মাঝখানে হাইড্রোজেন বন্ধন কয়টি, 15টি। তাহলে দুইটা যোগ করলে কত হয়, 25টি। তাহলে একটি পূর্ণাঙ্গ পেঁচে কয়টি হাইড্রোজেন বন্ধন থাকে, 25টি হাইড্রোজেন বন্ধন থাকে। ঠিক আছে। আর বলা হয়েছে হেলিক্সের ঘূর্ণনে একটি পেঁচে একটা গভীর খাঁজ একটা অগভীর খাঁজ তৈরি হয়, সেটা আমরা দেখলেই বুঝবো। এই যে এটাকে বলা হবে, দেখেন এই যে এই জায়গাটাকে বলা হবে গভীর খাঁজ, আর এই জায়গাটাকে বলা হবে অগভীর খাঁজ। এটা হলো গভীর, এটা হলো অগভীর। এই যে এই পাশে এই খাঁজটাকে বলা হবে গভীর খাঁজ, এটাকে বলা হবে অগভীর খাঁজ। দেখেন এটা হলো এই যে একটা হলো, এটাকে বলা হবে মেজর গ্রুপ, এই যে এটা এই এই খাঁজটাকে বলা হবে মেজর গ্রুপ। আর এখানে যে খাঁজ আছে এটাকে বলা হবে মাইনর গ্রুপ। তাহলে এই যে এখানে যেটা আছে এটা হলো মাইনর, মানে ছোট কাজ। আর এদিকে যেটা থাকে এটাকে বলা হবে কি, এটাকে বলা হবে মেজর অথবা কি বড় কাজ। ঠিক আছে। তাহলে বড় কাজ এবং ছোট কাজ, দুইটা কাজ তৈরি হয়। তাহলে ডিএন বলা হবে, আমরা যদি হেলিক্সের প্রতিটা ঘূর্ণন বা প্যাচ দেখি, একটা গভীর এবং একটা কি হবে, অগভীর কাজের সৃষ্টি হবে, খাজ অথবা বাজের সৃষ্টি হবে। এটা আমরা বলতে পারবো। এরপরে দেখেন ডিএনএ অণুর কাজ, এটা আপনারা নিজেরা রিডিং করলেই পারবেন, এটা আমরা বলবো না। তাহলে বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে, এটা মনে রাখবেন তাহলে হবে। এটা দেখেন, এটা হচ্ছে আসলে আপনারা নিজ দায়িত্বে রিডিং করবেন। এখান থেকে এমসিকিউ যেটা আসবে সংখ্যায় আর কি, এখান থেকে এমসিকিউ আসবে, অনেকগুলো এমসিকিউ পাবেন এখান থেকে, অনেকগুলো এমসিকিউ পাবেন। এটা 20 অ্যাংস্ট্রম হবে, কেমন, 3.4 অ্যাংস্ট্রম হবে, 34 অ্যাংস্ট্রম, সবগুলো অ্যাংস্ট্রম হবে। এরপরে দেখেন, আমরা যদি বলি জীবের ব্লু প্রিন্ট হলো জিন, মাস্টার, এটা হলো মাস্টার ব্লু প্রিন্ট, মাস্টার ব্লু প্রিন্ট হলো জিনোম,
বংশগতির ধারক এবং বাহক ক্রোমোজোম হবে, ডিএনএ হবে, ডিএনএ হবে, ঠিক আছে। আর বলা হবে বংশগতির আণবিক ভিত্তি বা রাসায়নিক ভিত্তি হলো ডিএনএ। আণবিক ভিত্তি অথবা রাসায়নিক ভিত্তি হলো কি? ডিএনএ। আণবিক ভিত্তি অথবা রাসায়নিক ভিত্তি হলো কি? ডিএনএ। তাহলে এটা একটু কষ্ট করে নিজ দায়িত্বে রিডিং করবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা আবার একটু দেখি, সেটা হচ্ছে এখান থেকে আমরা যদি বলি, এখান থেকে আমরা পড়ানোটা একটা আবার বলি, ডিএনএ আসলে ডাবল হেলিক্সের ভৌত গঠনে 10টা জিনিস পাবো আমরা। প্রথম জিনিস, ডিএনএ হলো দ্বিসূত্রক, বিন্যাস হলো কি হবে? পুরা পেঁচানো সিঁড়ির মতো। এটা একটু আগেরটাই দেখি, এই হলো ডিএনএ হলো দ্বিসূত্রক, আর বিন্যাস হলো কি? পেঁচানো সিঁড়ির মতো। এই যে এটা হলো পেঁচানো সিঁড়ি। এরপরে এটাকে বলা হবে ডাবল হেলিক্স। এরপরে দেখেন সূত্র দুটা কি থাকে? সূত্র দুটা বিপরীতমুখী থাকে। একটা 5 প্রাইম থেকে 3 প্রাইম হলে অপরটা 3 প্রাইম থেকে কি হবে? 5 প্রাইম। তাহলে আবার কি হয়? মাঝখানে এটা কি? সমান, তার মানে সমান্তরাল। তাহলে সূত্র দুটা বিপরীতমুখী সমান্তরাল। এই যে সূত্র, এটা যদি 5 প্রাইম হয়, এটা 3 প্রাইম, আর এখানে 3 প্রাইম হলে এখানে 5 প্রাইম হবে। তাহলে সূত্র দুটা বিপরীতমুখী কি? সমান্তরাল। আর এই যে সিঁড়ির রেলিং তৈরি করে কে? এই যে এটা হলো রেলিং, এটা হলো সিঁড়ির রেলিং। ঠিক আছে, এটা হলো সিঁড়ির রেলিং। সিঁড়ির রেলিং তৈরি করে কে? সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তি। সুগার ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তি। সুগার এবং ফসফেটের কি থাকে? পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে সিঁড়ির রেলিং তৈরি হয়। ঠিক আছে, এরপরে যদি আমরা বলি পরবর্তী পয়েন্ট কি আসবে, পরবর্তী পয়েন্ট, তাহলে দেখেন এই সিঁড়ির দুই দিকের রেলিং এর মাঝখানে, এটা হলো রেলিং, এই পাশে হলো রেলিং। সিঁড়ির দুই দিকের রেলিং এর মাঝখানে প্রতিটা ধাপ, এই যে ধাপ, এটা প্রতিটা ধাপ তৈরি করে কে? প্রতিটা ধাপ তৈরি করে অ্যাডেনিন এবং গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন, মানে নাইট্রোজেন ক্ষারগুলো কি করে? প্রতিটা ধাপ তৈরি করে। আর ধাপের মধ্যে কি থাকে? অ্যাডেনিন হচ্ছে 2টা হাইড্রোজেন বন্ধনের সাথে থায়ামিন, আর সাইটোসিন হচ্ছে 3টা হাইড্রোজেন বন্ধনের সাথে কি থাকে? গুয়ানিনের মধ্যে যুক্ত থাকে। এদেরকে বলা হয় সম্পূরক ক্ষার অথবা কমপ্লিমেন্টারি বেস বলা হয়। যদি বলা হয় যে অ্যাডেনিনের কমপ্লিমেন্টারি বেস কি? থায়ামিন। যদি বলা হয় সাইটোসিনের কমপ্লিমেন্টারি বেস কি? গুয়ানিন। যদি বলা হয় সাইটোসিন এবং গুয়ানিন কয়টা হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত থাকে? 3টে হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, এটা এভাবে মনে রাখবেন চাইলে। চাইলে এবার মনে রাখতে পারবেন। আহমেদ তানভীর, আহমেদ মানে এ, তানভীর হলো টি। আহমেদ তানভীরের কয় নাম্বার জিএফ? 2 নাম্বার জিএফ। তাহলে এ এবং টি এর মধ্যে কয়টা হাইড্রোজেন বন্ধন? 2টা হাইড্রোজেন বন্ধন। কোথায় কোথায় আছে? জিসি তে আছে। জি হলো গুয়ানিন, সি হলো কি? সাইটোসিন। জিসির কয় নাম্বার রোডে আছে? 3 নাম্বার রোডে। তাহলে তাদের মাঝখানে হাইড্রোজেন বন্ধন কি? 3টা। আচ্ছা, এবার আসেন, সরি, এবার আসবেন আমরা যদি বলি ক্ষারগুলো কয় নাম্বার কার্বন যুক্ত হয়? 1 নাম্বার কার্বন যুক্ত হয়। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা যদি বলি একটা ডিএনএ প্রতিটা বলা হবে একটা পূর্ণাঙ্গ। এই যে পূর্ণাঙ্গ প্যাচ, একটা পূর্ণাঙ্গ প্যাচের মধ্যে কি থাকে? 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। তাহলে একটা পূর্ণাঙ্গ প্যাচের সিঁড়ির কয়টা ধাপ থাকে? 10টা ধাপ। তাহলে 10টা ধাপ মিলে সিঁড়ির দৈর্ঘ্য কত? 34 অ্যাংস্ট্রম। একটা ধাপের দৈর্ঘ্য কত? 3.4 অ্যাংস্ট্রম। তাহলে এরকম 10টা মিলে কয়টা হয়? এরকম 10টা মিলে হবে 34 অ্যাংস্ট্রম। আর এই যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত একটা দৈর্ঘ্য কত? 3.4 অ্যাংস্ট্রম। আর এরপরে বলা হয়েছে কি, এটা ডিএনএ তে একটু পেঁচায়, এই যে ডিএনএ যে পেঁচাবে, এই যে ডিএনএ যে পেঁচায়, এটা একটা কি করে? কাল্পনিক অক্ষকে ব্যাস ধরে পেঁচায়। এই কাল্পনিক অক্ষের ব্যাস কত? বলা হবে 20 অ্যাংস্ট্রম। ঠিক আছে, আর ডিএনএ পূর্ণাঙ্গ পেঁচা আমরা জানি 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। এর মধ্যে অ্যাডেনিন এবং থায়ামিন 5 জোড়া, সাইটোসিন এবং গুয়ানিন 5 জোড়া। যেহেতু অ্যাডেনিন থায়ামিন 5 জোড়া, হাইড্রোজেন বন্ধন কয়টি? 10টি। সাইটোসিন এবং গুয়ানিন 5 জোড়া, হাইড্রোজেন বন্ধন কয়টি? 15টি। মোট তাহলে ডিএনএর একটা পূর্ণন বা প্যাচে মোট কয়টা হাইড্রোজেন বন্ধন থাকে? 25টা হাইড্রোজেন বন্ধন থাকে। তাহলে ডাবল হেলিক্স এর ক্ষেত্রে আমরা যদি বলি ডিএনএ ডাবল হেলিক্স এর আবার একটা কি থাকে? একটার নাম হলো, এই যে এটার নাম হলো মাইনর, এটার নাম হলো মাইনর কাজ, এটার নাম হলো মেজর কাজ। মানে এটাকে বলা হয় মেজর গ্রুপ, এটাকে বলা হবে মাইনর গ্রুপ। তাহলে এটা হচ্ছে একটা, এটাকে বলা হবে গভীর কাজ, এটাকে বলা হবে কি? অগভীর কাজ। তাহলে 2টা কাজ পাওয়া যায়, একটার নাম হলো গভীর আর একটার নাম হলো কি? অগভীর। আশা করি আপনারা মোটামুটি হলো একটা আইডিয়া পাইছেন। আশা করি এটা আপনাদের কাজে আসবে। আমরা আগামীকালকে ইনশাল্লাহ ডিএনএ অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করব। তো
তো আমি যা পড়াইছি তা আপনারা আসলে কিছু নোট করার দরকার নেই, এগুলো আমার কাছে আমার নোটে দেওয়া আছে। আপনারা শুধু নোট থেকে নিজ দায়িত্বে রিডিং পড়বেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর সাথে সাথে নোট করার চেষ্টা করবেন, মানে লেখার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।